আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায় বিজয়ের এই দিনে। 16 ডিসেম্বর আমাদের দিন, আমাদের গর্বের দিন, আমাদের বিজয়ের দিন, আমাদের আমিত্বের দিন, বাঙালিত্বের দিন। স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা অনেক বছর ধরে সবাই কাজ করে যাচ্ছি এবং বিজয় যদি না আসতো, 16 ডিসেম্বর যদি না আসতো, তাহলে আমরা প্রাউড করে বলতে পারতাম না আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। তাই আজকের এই বিশেষ দিনে, এই তাৎপর্যপূর্ণ দিনে, যাদের অবদানের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের আত্ম উৎসর্গের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশকে, আমরা পেয়েছি আমাদের লাল সবুজ পতাকাকে, আমরা পেয়েছি একটি ভূখণ্ডকে, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যতদিন বাংলাদেশ থাকবে বিশ্ব মানচিত্রে, প্রজন্ম থেকে প্রজন্মে, ততদিন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ওই সকল ব্যক্তিদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং সবচেয়ে বড় কথা, কি উদ্দেশ্য নিয়ে, কি মিশন ভিশন নিয়ে আমাদের মহান মুক্তিযোদ্ধা বলুন, যাদের আত্ম উৎসর্গ করেছিল, যারা আত্মত্যাগ করেছিল 1971-এ দীর্ঘ 9 মাস, কেমন বাংলাদেশের জন্য, আত্মনির্ভরশীল বাংলাদেশের জন্য নাকি বাক স্বাধীনতাহীন বাংলাদেশের জন্য। বিজয়ের এই দিনে আমরা সেই সকল ব্যক্তিদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। আজ পর্যন্ত টিল টুডে যারা বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য তথা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছিল, তাদেরকে আমরা স্মরণ করি এবং স্মরণ করব। প্রিয় দর্শক, ইলেকশন, আফটার লং টাইম ইলেকশন ইজ নকিং দ্য ডোর। তাই বিজয়ের মাসে বলতে চাই, বিজয় অর্জন করেছিলাম একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, বিজয় অর্জন করেছিলাম স্বাধিকার আমাদের শোষণ মুক্ত করার জন্য, বিজয় অর্জন করেছিলাম আমার ভোট আমি দেব এই কথাটির জন্য। কিন্তু গত 16 বছর সেটি ছিল না। তাহলে কিভাবে আমরা স্বাধীন ছিলাম? এজন্যই বলেছিলাম স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন। আমরা আজকে অনেকগুলো বিষয়ে কথা বলবো এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আসুন না একটু প্রমিস করি, একটু প্রতিজ্ঞা করি। প্রবাসী বাংলাদেশিদেরকে বলছি, আমাদের মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস যাতে হারিয়ে না যায়, হারিয়ে যাচ্ছে কিন্তু হারিয়ে না যায়, সেই যাতে হারিয়ে না যায় সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। স্পেশালি আমাদের বাবা মাদেরকে, কমিউনিটি নেতৃবৃন্দকে, কমিউনিটি অর্গানাইজেশনগুলোকে। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক? দ্য ওয়ার্ক ইজ, আপনি আপনার সন্তানকে, আপনার বন্ধুবান্ধবের সন্তানকে, আপনার প্রতিবেশীর সন্তানকে, যারা নতুন প্রজন্ম, তাদেরকে বাংলাদেশ সম্পর্কে জানান, বাংলা ভাষা সম্পর্কে জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানান, বা দলীয় ইতিহাস না আবার। কারণ একদিন আমি থাকবো না, একদিন জামান সাহেব থাকবে না, একদিন শামীম সাহেব থাকবে না। তাহলে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস হারিয়ে যাবে? যদি আপনারা আপনার সন্তানকে বাংলাদেশের সেই আত্মত্যাগের কল্পকাহিনী, করুণ কাহিনী, সেই স্যাক্রিফাইসের কথা শোনান, তার সন্তানকে বলে, সে তার সন্তানকে বলবে। এভাবেই আমাদের মুক্তিযোদ্ধা কখনো আমাদের কাছ থেকে হারিয়ে যাবে না এবং আমাদের প্রজন্ম আবারও বাংলাদেশের জন্য জীবন দেবে। লাইক 2024 5th of August। আমরা কথা বলার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই বিশেষ দিনে। জাসদ কেন্দ্রীয় কমিটি থেকে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন জনাব শামীম আহমেদ। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সাবেক ছাত্রনেতা এবং যুক্তরাজ্য, যিনি বিএনপি পক্ষ থেকে কথা বলবেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিএস এবং প্রফেসর নুরুজ্জামান সাহেব। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই বিজয়ের মাসে। থ্যাংক ইউ। আমরা কথা বলবো আপনাদের সাথেও, তবে প্লিজ সংক্ষেপে আমরা কথা বলবো 2-3টি বিষয় নিয়ে। একটি হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অবদান নিয়ে। এটা নিয়ে অনেক এখনও কথা বলতে লজ্জা লাগে, বাট তারপরেও রেকটিফাই করতে পারি, ক্লিয়ার করতে চাই। এখনও আমার মাথার মধ্যে নকিং দ্য ডোর লাইক যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে, উই নো এভরিবডি,
লাস্ট 16 ইয়ার্স আমরা আগে বইতে পড়ে আসছি, আমি নিজেই আতাউল গনি ওসমানী, কিন্তু গত 15 বছর বইতে ছিল না, জাতীয় পাঠ্যপুস্তকে আতাউল গনি ওসমানীর নাম ছিল না অ্যাজ এ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে। কেন ছিল না? রাজনীতিকরণ। আমি জানি না বিগত সরকার যদি আসে আবার তারাও যদি করে ফেলে, তাহলে ওই যে একটু আগে বললাম, প্রজন্মকে জানাতে হবে, শেখাতে হবে, বোঝাতে হবে, দেখাতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে। এক, আমরা মুক্তিযুদ্ধের অবদান নিয়ে কথা বলবো। দুই, কথা বলবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব আগামী 24 তারিখ লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবে, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন আফটার 17 ইয়ার্স, এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ যার প্রতীক্ষায়, এবং সবাই বিশ্বাস করে উনি যদি বাংলাদেশে যান, বাংলাদেশের যে বর্তমান যে অস্থিরতা বিরাজ করছে সেটি চেঞ্জ হয়ে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপকামিং নির্বাচন। আমি প্রথমেই যাচ্ছি শামীম ভাই আপনার কাছে, বিজয়ের মাসে অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে উদ্দেশ্য নিয়ে আমরা 1971-এ যুদ্ধ করেছিলাম, আমি তো, আপনারা তো ছিলেন তখন, সেই উদ্দেশ্য কি সাধিত হয়েছে? প্রথমেই আপনাকে ধন্যবাদ ফারুক ভাই, বিজয় দিবসের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনার আয়ন টিভিকে। আমি প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদকে এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনকে। গভীর শোক প্রকাশ করছি তাদের জন্য, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ফারুক ভাই, আপনার প্রশ্নটা উত্তর হচ্ছে এক কথায় না। আমরা, মুক্তিযুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, একটা ন্যায় সমাজ প্রতিষ্ঠার জন্য। যেহেতু পাকিস্তান আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল, সেই আচরণের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো বলতেই হয়। সাথে আরও অনেকে, মৌলানা ভাসানী, আব্দুল হামিদ খান ভাসানী সহ আরও অনেকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যে লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের 17ই এপ্রিলের মুজিবনগরের যে প্রতিজ্ঞা ছিল, সাম্য, সমতা এবং মানবিক ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, সেই প্রতিজ্ঞার ধারে কাছে কেউ যায় নাই, কেউ চেষ্টা করে নাই, কেউ কথা রাখে নাই, সেই কবিতার মতো। তো আপনাকে শুধু একটা কথাই বলতে পারি, তারপরেও আমরা, ইতিহাস বিকৃতি চলেছে, যে যখন ক্ষমতায় এসেছে তাদের মতো করে তৈরি করেছে। গত 15 বছরে আওয়ামী লীগ তাদের ন্যারেটিভ তৈরি করেছে, প্রখ্যাত মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানিয়েছে, যেই আওয়ামী লীগ করে নাই সেই রাজাকার হয়েছে। আবার এখন যে মনে করেন এই রেজিমকে সমর্থন করতেছে না, সেই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়ার বিরুদ্ধে আমাদের সমাজকে রুখে দাঁড়াতে হবে। আমি মনে করি সমাজে যে পচন ধরেছে, দল এবং ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে যদি দেশপ্রেম না আসে সামনে, তাহলে এই সমাজ টিকবে না। এই বাংলাদেশ একদিন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করি। আপনি বলছেন মাওলানা ভাসানীর কথা, এবং আমি একটু আগে ইন্ট্রোতে বলছিলাম যে কথাটি, যে আতাউল গনি ওসমানীর কথা। মাওলানা, গত 15 বছরে কোথাও কি মাওলানা ভাসানীর নামটা পাইছেন? না, কর্নেল ওসমানী সাহেবেরটাও পাই নাই। কেন পান? আমি এটাতে আসতেছিলাম। এটা হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস বিকৃতি। তারা ইতিহাসকে নিজের মতো সাজিয়েছিল। আমি আরও সুন্দর বড় ইলাবোরেট করে বলি, এখানে যেহেতু বিএনপিরও একজন লোক আছেন, ভাই আছেন, জেনারেল ওসমানীর অবদান, উনি ছিলেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এবং 11টা সেক্টরের যে 11টা সেক্টর কমান্ডার ছিলেন, তাদের কারো অবদান এখানে বলা হয় না। আপনার লক্ষ লক্ষ ছাত্র জনতাকে যারা, আমি আবার একটু হোল্ড করি আপনাকে, জনাব আতাউল গনি ওসমানী এবং 11 জন সেক্টর কথাটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি আপনাকে দিচ্ছি যে আতাউল গনি ওসমানী বলেন না, সেক্টর কমান্ডার বলেন, তারা কিন্তু যুদ্ধ করছে। জি। এবং আপনি বলছেন শেখ মুজিবুর রহমান সাহেবও অবশ্যই যে মুক্তিযুদ্ধের অবদান আছে, উই বিলিভ দ্যাট, বিকজ উনার লিডারশিপ ছিল। কিন্তু মুক্তিযুদ্ধে স্পেসিফিক উনার কোথায় অবদান ছিল? আচ্ছা, আমি বলি, ধরেন মাওলানা ভাসানীর অবদানের কথা জানেন, আতাউল গনি ওসমানী কী ছিল এটা আমরা জানি, 11 জন সেক্টর কমান্ডার কোথায় ছিল এটা আমরা জানি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোথায় ছিল এটা আমরা জানি। হোয়াট অ্যাবাউট শেখ মুজিবুর রহমান সাহেব? জি, শুনেন,
পাকিস্তানের আমি একটু 2 মিনিট বলেন, হ্যাঁ। কারণ এইভাবে এক কথায় বঙ্গবন্ধুর ব্যাপারে বলা যায় না। আপনি জানেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বেশি বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন বঙ্গবন্ধু বাংলাদেশ জাসদ, মানে আমাদের জাসদের। আমরাই সবচেয়ে বেশি উনিকে, এবং যে কারণে আওয়ামী লীগ একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষিত নাকি জাসদ তৈরি করেছে। এটা আওয়ামী লীগেরা এখনো বলে, প্রতিদিন বলে। আবার জাসদকেও কি করছে এটা আমরা জানি। হ্যাঁ, জাসদকে কি করছে এটা জানি। এবং রক্ষী বাহিনীর যে নির্যাতন, এগুলো সবই ভুলে গিয়েও আমি একটা কথা বলতে পারি যে মৌলানা আব্দুল হামিদ খান বাসানী এবং শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। মুক্তির আন্দোলনে আমরা যে মুক্তির আন্দোলন, এটাই আমি বলছিলাম যে দেখেন 25 বছরের পাকিস্তানে 10 বছর উনি জেলে ছিলেন, কোনো দুর্নীতির কারণে নয়। উনি বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে জেল কেটেছেন। 25শে মার্চ উনি কেন ভারতে গেলেন না এটা অনেকেই জানে না, আমরাও জানি না, কিন্তু আমরা কিছুটা শুনেছি, যেহেতু আমরা ওই সময় ডাইরেক্টলি ইনভলভ ছিলাম, নেতাদের কাছ থেকে শুনেছি। উনির কাছাকাছি যারা ছিল, উনি চায় নাই যে কোনো বিদেশি রাষ্ট্রের দ্বারা উনি ইনফ্লুয়েসড হতে, এবং কেউ যেন না বলে উনিকে যে উনি বাংলাদেশের মানুষকে রেখে পালিয়ে গেছে, যেটা বেগম খালেদা জিয়া ইদানিং যে ইনস্টেন্সটা উনি তৈরি করেছেন। উনি এত অসুস্থ থাকা অবস্থায় বাংলাদেশ থেকে বের হতে পারেন নাই, উনিকে 111-এর গভর্নমেন্ট মেরে ফেলার হুমকি দিয়ে উনিকে বাংলাদেশ থেকে বের করতে পারে নাই। বঙ্গবন্ধুর ব্যাপারটা অনেকটা এই ধরনের। অনেকটা এটা কি সত্যি কিনা যে উনাকে যখন, যেটা আমরা জনাব তাজউদ্দিন সাহেবের, যেটা আপনি বলছেন মুজিবনগর সরকারের যিনি দায়িত্বে ছিলেন, তাজউদ্দিন সাহেবের মেয়ের বইতেও ছিল যে আপনি শামীম সাহেব একটু করে আপনাকে মেরে ফেলা হবে অথবা আপনাকে গ্রেফতার করা হবে, তা আপনি কি আপনার ওয়াইফকে বা ছেলেকে একটা টেক্সট মেসেজ পাঠাবেন না? এটা একটা বড় প্রশ্ন। পাঠাবেন কিনা? না, পাঠাতে হবে। পাঠাবো, মানে দেয়ার ইজ নো কনফিউশন না। তাহলে এখানে একটা জিনিস একটু বলি, আপনি একটা সেকেন্ড নাইলে আমি ভুলে যাব। বঙ্গবন্ধু কেন মানে রেকর্ডারে বলেন নাই, এটা নিয়ে তাজউদ্দিন সাহেব নিজে বলেছেন, এবং এটাও সত্য জিনিস, এটা কোনো অসত্য কথা না, মেয়ে সুন্দর কথা বলেছেন। বঙ্গবন্ধু শেষ পর্যন্ত এই জিনিসটা ট্রাই করতেছিলেন যে আমি কোনোভাবে একটা নেগোশিয়েট করতে পারি কিনা। উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন, কিন্তু উনি মানে বিচ্ছিন্নতাবাদী। আবার একটা প্রশ্ন আপনাকে, সরি আমি আপনার বিরক্ত করতেছি। জিনিসটা হচ্ছে যে আপনি বলছেন শেষ পর্যন্ত চেয়েছেন। আপনি যখন আপনার আই বিলিভ ইয়াহিয়া খান যখন 24 তারিখ রাতে, মানে মধ্যরাতে যখন দেশ ত্যাগ করে, তখন ঢাকা শহর পোড়ানো হচ্ছে, উনি তখনও অ্যারেস্ট হয় নাই। শেখ মুজিবুর রহমান সাহেব তখনও অ্যারেস্ট হয় না। অলরেডি মানুষ মারতেছে, ঢাকা শহর পড়তেছে, তখন দেয়ার ইজ নো শেষ, আর কোনো শেষ নেই, শেষ হয়ে গেছে। তখন কেন ঘোষণা দেন নাই? তখন উনি ঘোষণা নাকি করছে, আমি কানে শুনি নেই। আমি যেটা বলি, আমি তো আপনাকে বলতে হবে একটা জিনিস, আমি 4 জনের নাম বলবো, যেটা হচ্ছে যে উনি বিডিআরের মাধ্যমে বলেছে, এটা আমরা শুনি নাই, কিন্তু এটা প্রচারিত হয়েছে, অনেকে শুনেছে। তখন ওনার সবচেয়ে ক্লোজ কাছে ছিল তাজউদ্দিন সাহেব। আচ্ছা, উনি কি বলছেন? তাজউদ্দিন সাহেবকে রেকর্ডে উনি দেন। তারপরে সিরাজুল আলম খান এই ব্যাপারে কোনো বিশেষ কিছু বলেন নাই। উনি বলেন নাই যে ঘোষণা দিয়েছেন, কোথাও বলেন নাই, উনি বলেন নাই। আচ্ছা, এখন শুনেন, উনি কেন যান নাই, উনি কেন অ্যারেস্ট হলেন, এটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, এবং সিরাজুল আলম খানের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেক ঘন্টা আমার এটা উত্তরটা দিয়ে দিলে আপনার কাছে ক্লিয়ার হবে। নুরুজ্জামান ভাই ও শুনতেছে, উনির জন্য হয়তো কাজে লাগবে, যে উনি দিস ওয়াজ দ্য বেস্ট অপশন। উনি চায় নাই যে আমি যদি ভারতে পালিয়ে যাই তাহলে এই দেশটা স্বাধীন করার জন্য। উনি তো, আমি ভারতে পালানোর প্রশ্ন আসে না, জায়গা ছিল না তো। না, হোয়াট আমি বলছি কি আপনাকে একটু আগে, আপনি আমার এক্সাম্পলটা আবার দিচ্ছি, যে উনি ঘোষণাটা কেন দিল না, আপনাকে একটু পরে অ্যারেস্ট করা হবে, অথবা আপনাকে এমনভাবে, মানে আপনাকে সব কিছু থেকে অফ করে দেওয়া হচ্ছে। আপনি এখন কি করবেন? ফোন সামনে আছে, আপনি কি করবেন? ভাবিকে ট্যাক্স দিবেন, দেখো আমি ইন ট্রাবল, এটা হচ্ছে, ট্যাক্স পাঠাবেন না? নাকি আপনি এমনি চুপ চুপ? ট্যাক্স না, আমি বলি নাই, আমি ট্যাক্স বলি নাই। উনি একটা চিঠি লিখতে পারতো, আমি এটা উনি একটা, তাজউদ্দিন সাহেব যেটা বলছেন আমি জানি না সত্যি কথা মিথ্যা, যে উনি বলছেন উনি ভয়েস রেকর্ডার নিয়ে আসছেন, ট্যাপ রেকর্ডার নিয়ে আসছেন, আর উনি বলছেন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাও। উনি বলছে যেটা, উনি নাকি এই যে তাজউদ্দিন সাহেব যখন বলছে তখনও কিন্তু বাংলাদেশের
আমি যতটুকু জানি না ফারুক তখন ভাই, অলরেডি সব চলে গেছে এবং ঢাকাতে আগুন জ্বলছে। না ঢাকাতে তখন আক্রমণ হয় না হয়ে গেছে, ঢাকাতে আগুন হয়ে গেছে যখনই বিমানটা আকাশে উঠছে, রাত্রে 10টা না 11টার সময় তারা 11টা বাজে গেছে। তাজউদ্দিন সাহেবের সাথে এবং আপনার ব্যারিস্টার আমিরুল ইসলাম এই দুইজন সাথে ছিলেন। তখনও আপনার আক্রমণ হয়নি। উনাকে কয়টায় গ্রেফতার করছে বলেন? উনিকে রাত্রে 2টোর পরে, আর ঢাকাতে হামলা করছে কয়টায়? 12টার পরে। তো কয় ঘন্টা পার্থক্য? 1-2 ঘন্টা। 2 ঘন্টা ইজ এনাফ নাকি যে একটা সিরকেট লেখার জন্য? হ্যাঁ, দেখেন নাই। সেটা একটা প্রশ্ন এবং সেটার উত্তর আমরা তো শুনে বলতে হবে। শুনে না, আমরা যেমন আপনি ছিলেন না, উনি ছিল না, আমি ছিলাম না, বাট ওখানে যারা তাজউদ্দিন সাহেব বলেন, তারপর সিরাজুল আলম তাজউদ্দিন খান, সাহেবকে উনি বলছে যে সরে যাও তোমরা, সরে যাও, মানে সরে যাও, তোমরা কোনো জায়গায় গিয়ে আশ্রয় নাও, অন্য জায়গায় আমি তোমাদেরকে পরে ডাকবো। হ্যাঁ, উনি তখনও আশাবাদী ছিল যে তাকে হয়তো আক্রমণ করবে না, তার বাড়িতে আক্রমণ করবে না, যার জন্য উনি বলেছিল যে আমি পরে তোমাদেরকে খবর দিচ্ছি। এবং তারপর আমার কথাটা হচ্ছে যে মানে উনি করে নাই, এটা সত্য যে উনি তাজউদ্দিন সাহেবকে তাহলে এই মেসেজটা দেয় নাই। স্বাধীনতা যুদ্ধে ওনার অবদানটা কোথায় ছিল? না, স্বাধীনতা যুদ্ধের যদি অবদান বলেন তাইলে এই স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত নিয়ে গেল কে? বঙ্গবন্ধু ছাড়া আর কে ছিল? এই যে স্বাধীনতা শব্দটা পর্যন্ত নিয়ে গেল কে? 25 মার্চ পর্যন্ত বাসানী সাহেব কোন কারণে 70-এর নির্বাচনে অংশ নেয় নাই জানেন আপনি? বলেন কেন? একটাই কারণ ছিল, যাতে শেখ মুজিবুর রহমানের ভোটটা কমে গিয়ে যাতে উনি অ্যাবসলিউট মেজরিটি বা কোনোভাবেই যেন তার সদস্যপদ না কমে। মৌলানা বাসানী শেখ মুজিবুর রহমান, উনি শেখ মুজিবুর রহমানকে বিপুল ভোটে জিতিয়ে দেওয়ার জন্য উনি এটা পরিকল্পিতভাবে করেছিলেন এবং উনি সবার আগে পাকিস্তানি ভাইদেরকে সালাম জানিয়ে দিয়েছি বলে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মৌলানা বাসানী সাহেব ছিলেন বয়োবৃদ্ধ, উনি যে মানে জেনেছিলেন, উনি চিন্তা করেছিলেন। আপনাকে আরেকটা কথা বলি, যখন এই বাংলাদেশের স্বাধীনতা নিয়ে 1962 সালে নিউক্লিয়াস সিরাজুল আলম খানের নেতৃত্বে, আব্দুর রাজ্জাক সাহেব এবং কাজী আরেফ তাদের নেতৃত্বে যখন তারা মৌলানা বাসানী সাহেবের কাছে গিয়েছিল যে আমরা একটা সেল করছি আমরা, তখন উনি বলেছিল তোমরা মুজিবের কাছে আমাকে, মানে বাসানী সাহেব বলছেন। আরেকটা প্রশ্ন করে আমি চলে যাব জামান সাহেবের কাছে, তাহলে আমরা তো ক্লিয়ার হলাম যেটা আপনার কাছ থেকে যে কোনো, তাহলে যদি ধরুন বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশ স্বাধীন না হলে, একটা কথা ফারুক ভাই প্লিজ 1 সেকেন্ড, তো এই যে 60-এর দশক থেকে এই যে বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করা, এই যে বৈষম্যর বিরুদ্ধে 6 দফার জন্য, সেটা তো ভাষা আন্দোলন থেকে শুরু 11 হতো না, ভাষা আন্দোলন হয়েছে 52 সালে, মানে ভাষা আন্দোলন থেকে কিন্তু বীজ বপন হয়েছে, হয়েছে কিনা 100%। কিন্তু কথা হচ্ছে যে এই যে স্বাধীনতা স্বাধিকার এই কথাগুলো তো বঙ্গবন্ধু বলেন, আমি আপনার সাথে এবং এই জায়গা পর্যন্ত উনি নিয়ে গেছেন। এখন বন্দুক কাদের আমার, কিন্তু আপনাকে সেই জায়গা পর্যন্ত না, আমি আর একটা প্রশ্ন করি, এরপরে উনি ভূমিকা বিতর্ক থাকতে পারে, আমি একমত আছি আপনার সাথে। আমি একটা কথা বলি যে উনি যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসন উইন করছেন, সংখ্যাগরিষ্ঠ আসন পাইছেন না 1970 নির্বাচনে, তাহলে তো বাই ল উনি হবে পুরো পাকিস্তানের দায়িত্ব নেবেন উনি কেন বাংলাদেশের মানে বাংলাদেশ চাইবে কেন? আমার কথাটা ক্লিয়ারলি বুঝেন আপনি। ইফ আপনি মেজরিটি ভোট পান বাংলাদেশের মধ্যে, আপনি সিলেট কেন চাইবেন? সিলেটকে আলাদা করতে চাইবেন? কখনো চাইবেন না। তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব তো মেজরিটি পাইছেন, মেজরিটি আসন পাইছেন না, তাহলে উনি তো বাংলাদেশ চাওয়ার না, উনি অবশ্যই চাইছে, এই জন্য চাইছে। আমি একটু আপনাকে বলি, উনি যে পাকিস্তানের কাঠামোর মধ্যে যে 6 দফা ছিল, সেই দফা কোনো অবস্থায়, সেই 6 দফাকে কোনো অবস্থাতেই পাকিস্তান মানবে না, এটা উনি, আচ্ছা উনি জানতো। আমি আসতেছি একটা সেকেন্ড, উনি জানতো, কিন্তু উনি আর কোনো অপশন ছিল না বারগেইন করা ছাড়া। আমি আসবো, আমি 7ই মার্চের ভাষণের পরে কয়টা মিটিং হয়েছে এটা নিয়ে কথা বলবো। যদি আমি স্বাধীনতা চাই তাহলে মিটিং কেন? ইয়েস, নুরুজ্জামান জামান সাহেব, স্বাধীনতা যুদ্ধে অবদান সম্পর্কে আমরা কথা বলছিলাম, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। কথা আপনি শুনছেন, এই জন্য প্রশ্ন করলাম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ প্রথমে আমন্ত্রণের জন্য এবং এই মহান বিজয়ের মাসে লক্ষ প্রাণ আর অশ্রু জলে ভেজা এই ভূমিকে আমাদের পূর্বসূরীরা স্বাধীন করে দিয়েছিল আমাদের জন্য একটি বাসযোগ্য পৃথিবীতে বাস করার জন্য। সেই 54-55 বছর পরে আজকে এখানে বসে ওই ঘটনাটা নিয়ে আবার আমাদের বিতর্ক করতে হচ্ছে। দিস ইজ কমপ্লিটলি আনএক্সেপ্টেবল এবং প্যাথেটিক। যাই হোক, আপনার যে স্পেসিফিক আলোচনায় আসি, আমি স্মরণ করছি বিশেষ করে সেই 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত এবং
নিহত মুক্তিযোদ্ধা সহ যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তাদেরকে। যাই হোক, দেখুন এই ইতিহাসটা আমি আমাকে বলতে দিবেন, আপনি চেষ্টা করুন। শিওর বলেন, যেহেতু আজকে বলা যাবে। আপনি ৫২ ভাষা আন্দোলনের পর থেকে মানুষের মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ধীরে ধীরে এই ধরনের একটা কনসেপ্ট গ্রহ হতে থাকে যে একসময় বাংলাদেশ স্বাধীন হবেই। এক্স্যাক্টলি দ্য সেম রিজন ইন বিটুইন ব্রিটিশ অ্যান্ড দ্য আইরিশ, বিকজ মাঝখানে একটা সমুদ্র আছে। সেই মাঝখানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পাকিস্তানিরা এসে এখানে শাসন শোষণ করবে বা এক দেশ থাকবে, এটা আমি মনে করি কোনোভাবেই হওয়ার কথা না। একসময় স্বাধীন হতোই। যাই হোক, সেই ৬৯-এ গণ অভ্যুত্থান, ৬৬, ৬ দফা, আমি এত দীর্ঘ আলোচনায় যাব না। এটা করে যখন ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট খুব সম্ভবত ৭৪% ভোট পায় এবং ২৪% পায় স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং মুসলিম লীগ, পায় ২৪% ভোট। খুব সঙ্গত কারণেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে বঙ্গবন্ধু এবং তার দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে পাকিস্তানি বাহিনী, এটি স্বাভাবিক ঘটনা। যখন তারা এটা না করলো তখনই দেখা দিল বিপত্তিটা। আলোচনা চলতেই থাকলো। শেখ মুজিবুর রহমান সাহেব, ইয়াহিয়া ভুট্টো এদের সাথে আলোচনার জন্য বারবার তাগদা দিলেও, ক্ষমতা হস্তান্তরের জন্য বললেও তারা কিন্তু দেয়নি। না দেওয়াতে যদি ১ মার্চে অধিবেশন বসার কথা ছিল, ওইটা ইয়াহিয়া খান দিল না, ওইখান থেকে হ্যাঁ, অনেক থেকে। তারই এক পর্যায়ে আমি খুব সংক্ষেপে বলি, ছাত্র সংগ্রাম পরিষদ এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিল। ছাত্র সংগ্রাম পরিষদ হলো ডাক্তার তোফায়েল আহমদ সাহেব, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, এদের যাই হোক কথাগুলো আছে। এখন যদি তারা মনে করেন আলোচনার ভিত্তিতে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ক্ষমতা ছেড়ে দিত, তাহলে হয়তোবা ইতিহাস অন্যরকম হতো বা স্বাধীনতার প্রসঙ্গ আসেনি। যখন ২৫শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, তারা দেখা গেল যে একদিকে বলছে আলোচনার কথা, সময় ক্ষেপণ করছে, আর অন্যদিকে মানুষ হত্যা শুরু করে দিয়েছে। তখন মানুষ কিন্তু বুঝে গেল যে না, আসলে তারা ক্ষমতা হস্তান্তর করবে না, সময় ক্ষেপণ করছে আর মানুষ মারছে, আর তারা আসলেই শেখ মুজিবুরের কাছে দেবে। তাহলে কি করতে হবে? যেহেতু শেখ মুজিবুর রহমান নির্বাচিত প্রতিনিধি, আপনি খেয়াল করুন কথাটা, তার মানে তাকে তারা গ্রেপ্তার করতেই হবে। গ্রেপ্তার করে তারা নিয়ে যায়। তার মানে শেখ মুজিবুর রহমান সাহেব গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন, আলোচনা করে যদি সমাধান হয়ে যায় তাহলে তো স্বাধীনতার প্রসঙ্গ আসতো না। খেয়াল করুন। তাই বলে প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কি বলছেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে ছিলেন কিনা? না, কথাটা এই ক্ষেত্রে এই কনসেপ্টটা এইভাবে হবে না। ওভারঅল এই স্বাধীনতার যুদ্ধটা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে। আমার শব্দটা খেয়াল করবেন আপনি। মুজিবনগর সরকার যখন গঠিত হয় তখনও মুক্তিযোদ্ধারা গঠিত হওয়ার পরে তাজউদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটা ১৭ এপ্রিল সরকারের কথা বলছি আমি, তখনও তারা মুক্তিযোদ্ধারা মিছিল দিয়েছে, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব। খেয়াল করুন, তখন কিন্তু অলরেডি জিয়াউর রহমানের ডাকে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন যখন শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন, এবং মানুষকে নির্বিচারে হত্যা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় হত্যা করছে, তখন জাতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একজন ব্রেভার এই মানুষের, যিনি ঘোষণা করতে পারেন ইয়েস, আমি আমার জীবনকে নিয়ে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। এবং তিনি তৎকালীন সময়ে সেই প্রসঙ্গক্রমে বলবেন যে রাজনীতিতেই এসে যায়। জিয়াউর রহমান সাহেব ওই সময় জানতেন না যে তার একটা দল হবে বিএনপি এবং এটা দেশের বড় দল হয়ে যাবে, বিধায় তাকে সমালোচনা শুনতে হবে। তিনি সম্পূর্ণরূপে ওই সময় তার দেশপ্রেম থেকেই, যে আমার দেশের মানুষকে মারতেছে, আমার নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আমি বসে থাকবো কেন? তিনি নিজের, এবং মিলিটারিতে আপনি জানেন বিদ্রোহ করার মানে হচ্ছে শুট অন সাইট, কোনো এক্সকিউজ নাই। উনি এটা জেনেই কিন্তু যুদ্ধটা ঘোষণা করেছেন, তাই না? তার মানে জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। তবে তাই বলে অতিমাত্রার যে কিছু ননসেন্স আছে, আমি এদেরকে ননসেন্স বলি। সেদিন একটা টিভি চ্যানেলে একজন ব্যারিস্টার, সম্ভবত নাম না বলি, শাহরিয়ার কবির, না বলবো না কেন, শাহরিয়ার কবির বলছে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক। আমি বললাম হি ইজ এ ননসেন্স। আমি এটা নিয়ে আরেকটা টক শোতে কথা বলছি, আরেকটা হি ইজ এ ননসেন্স। শেখ মুজিব গ্রেপ্তার হয়েছেন, ইয়েস, শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো বা শেখ মুজিব অপেক্ষায় ছিলেন, আলোচনা করে হলে তো তিনি প্রধানমন্ত্রী হবেন, এটাই তো হওয়ার কথা গণতান্ত্রিক ব্যবস্থায়। তাই বলে তাকে বিশ্বাসঘাতক কোনোভাবেই বলা যায় না। এবং যুদ্ধটা জিয়াউর রহমান সাহেবের ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং মানুষ মনে করে যে এই মুহূর্তে আমার দেশের সেনাবাহিনীর সদস্যরাও পাকিস্তানি পূর্ব পাকিস্তানে, মানে বাংলাদেশের যত সেনা অফিসার আছে তারাও তো আমাদের পক্ষেই চলে আসছে, আমাদের আর বয় কিসের? এবং এই জিয়াউর রহমানের এই ঘোষণাটা
মন্ত্রের মতো কাজ করেছে, মানুষের মনে চেতনা জুগিয়েছে, সাহস জুগিয়েছে। পুলিশ, মিডিয়ার যারাই ছিল তারা তখন সামনে যেতে সাহস করেছে। ছাত্র সংগ্রাম পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তখন পরের দিন থেকে তারা নিজেরাই যার যার মতো করে যা কিছু আছে তাই নিয়ে তারা প্রস্তুত থেকেছেন। এখন অনেকেই বলেন যেটা আওয়ামী লীগ যেটা ইতিহাস বিকৃতি করে, আমি বলবো এটা কি ইতিহাস বিকৃতি, যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, আমি যদি হুকুম দিবার নাও পারি। ইয়েস, ইন এ সেন্স আপনি বলতে পারেন তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, বাট এটাই কিন্তু আনুষ্ঠানিক স্বাধীনতার যুদ্ধ নয়। বিকজ তিনি ভাষণটা দিয়েছেন 7 মার্চ, গ্রেপ্তার হয়েছেন 25 মার্চ। এর মাঝে আরও প্রায় 18 দিন সময় ছিল কি করার, টু মেক এ ফ্রুটফুল ডায়লগ ইন বিটুইন এহিয়া অ্যান্ড ভুট্টো, রাইট? এহিয়া, ভুট্টো আর শেখ মুজিব। যদিও আলোচনা ফ্রুটফুল হয়ে যেত তাহলে তো তিনি ক্ষমতা পেয়ে যেতেন। তবে আমি এই জন্যই বলবো যে ইতিহাস বিকৃতি না করে শেখ মুজিবকে স্বাধীনতা বিরোধী আসলে এই কথাটা বলা যায় না। বিকজ আন্দোলনের পটভূমি, যেটা আমার শামীম ভাই সুন্দর করে বলেছেন, যে পটভূমিটা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদই করেছে। ওই সময় আসম রব সাহেব ছিলেন, শাহজাহান সাহেব ছিলেন, আসানুল কিনু, মতিয়া চৌধুরী, তুফাইল আহমদ সাহেব বা যারাই ছিল আমি বলছি, এবং সেক্টর কমান্ডার যে 11 জন ছিলেন। জিয়াউর রহমান সাহেবের নাম আসার কারণটা হচ্ছে তিনি সবচেয়ে সাহসীর পরিচয়টা দিয়েছেন, তিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে বঙ্গবীর ওসমানীর যে অসাধারণ রণকৌশল এবং একজন ডাইনামিক মিলিটারি অফিসার হিসেবে তার কিন্তু এক ধরনের সুনাম ছিল বাংলাদেশের সেনাবাহিনীতে, তার নেতৃত্বে মূলত মুক্তিযুদ্ধটা হয়েছে। এখন বলেন, আপনাকে আমি একটা কথা বলি, শাহরিয়ার কবিরের কথা বলছেন আপনি, উনি আমাদের টকশোতে আপনার সাথে মনে ছিল এখানে, তো উনি উনি না বাংলাদেশে, উনি এখানেই ছিল। আমি জামাত ইসলামের ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কথা বলছেন, উনি টকশোতে এখান থেকেই গেছেন। তো আমি ছিলাম না এখানে, না তার অন্য গেস্ট ছিল হইতে পারে। উনি যেটা আমি টকশোটা দেখছি, আপনি যেটা বলছেন, আমি শামীমের জন্য বলি, উনি বলছেন যে মানে 25শে মার্চ পরবর্তী যে জাস্ট এক্সাম্পল হিসেবে মানে এরপরে দেশটা যেভাবে চলছিল, দুর্ভিক্ষ বলুন, বাসন্তীর কথা বলুন, তারপরে হচ্ছে যে মন্ত্রীরা মদের বোতল নিয়ে হাঁটতো, এই কথাগুলোর প্রেক্ষাপটে অর্থাৎ যে তখন এই বিশ্বাসঘাতকটা বলছে, তাই নাকি? না এরপরের ব্যাপারটা আমি যদি বলেন তাহলে আমি পূর্ববর্তী কথাটা বলছি। না আমি জাস্ট আমার সময় দিন। হ্যাঁ, এটা আমি যেহেতু, কারণ আমি কাউকে নিয়ে নেগেটিভ বলতে চাচ্ছিলাম না, বাট আমার প্রশ্নটা হচ্ছে যেটা শামীম ভাইয়ের কাছেও ছিল, আপনার কাছেও ছিল, অবশ্যই আপনি ক্লিয়ার করছেন যে তখনকার ইন্টারকন্টিনেন্টাল, বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল, আই বিলিভ এটা এখন সেটা ঘটনা নাই, হোটেলে 7 মার্চের পর অনেকবার মিটিং হয়েছে, আলোচনা পর্যালোচনা মিটিং হয়েছে না? মিটিংটা হয়েছে কেন? ক্ষমতার জন্য, ক্ষমতা হস্তান্তর, মানে হচ্ছে আমি শান্তিপূর্ণ প্রক্রিয়া, আমি দায়িত্ব নেব, ডেমোক্রেটিক ওয়েতে। যদি সেদিন ক্ষমতা হস্তান্তর হয়ে যেত, তাহলে কি বাংলাদেশ নাম থাকতো? আমি মনে করি হতো না। আমি সরাসরি বললাম হতো না। যদি এহিয়া খান যদি রাজি হয়ে যেত 6 দফাটাকে অ্যাকসেপ্ট করতে অথবা তাহলে বাংলাদেশ হতো না। কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, যে প্রেক্ষাপট, এটা কিন্তু ওই দিন হতো না। দুটো জিনিস আমি আবার দিলে হতো। আমি আবার বলি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কথাটা যদি সেদিন ধরেন শেরাটন হোটেল বা বর্তমানে ইন্টারকন্টিনেন্টালে যদি আলোচনা ইয়াহিয়া খানের মধ্যে হোক, জিন্নাহ সাহেবের মধ্যে হোক, শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে হোক, যদি ইয়েস এগ্রি মানে নিলাম, মানে নিলে কিন্তু বাংলাদেশ নামের, এটা কিন্তু হাইপোথেসিস, আপনি যেভাবে বলতেছেন, আমি আসতেছি, আমরাও বলতেছি যে যদি হতো, তার মানে আমি বলি, তার মানে হচ্ছে যে, তার মানে আমি কথাটা কেন বলছি যে তাহলে মানে 7ই মার্চের যে কথাটা সবাই বলে যে 7ই মার্চই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা সবাই বলে, এটা অ্যাকসেপ্টেবল না। ইফ ইউ গিভ দ্য ডিক্লারেশন, হোয়াই আফটার ডিক্লারেশন সো মেনি মিটিং ইন মানে কন্টিনেন্টাল হোটেলে কেন মিটিং হবে? তাহলে আমি একটু ইন্টারসেপ্ট করি, আমি একটা কথা বলি, তাহলে এটা একটা সেকেন্ড হচ্ছে যে আমি আপনাকে যে প্রশ্ন ওনাকে বলছি, উনি জিনিসটা ক্লিয়ার করছেন বা আমি ক্লিয়ার হইতে পারিনি হয়তো, যে 25শে মার্চের কালোরাত্রি আমরা জানি কেন কালোরাত্রি, হত্যা করছে, মানুষকে খুন করছে পাকিস্তানি বাহিনী। কয়টা বাজে করছে? আমি টাইম ট্যাগ 12টা, ঠিক 12টায়। তাহলে আই বিলিভ জনাব শেখ মুজিবুর রহমান সাহেবকে আগরতলা সহযত্র মামলা গ্রেপ্তার করছে 2টা কত মিনিটে, 12টা থেকে 2টা কত মিনিট, নিশ্চিত 2 আওয়ার্স। উনি ডিক্লেয়ার দেন কেন? ওয়েল এখানে আমাকে একটু কেয়ারফুলি কেয়ারলেস হয়ে কথা বলতে হবে। আমি বলি আপনাকে, আমি ব্যক্তিগত, আপনি আমাকে চিনেন দীর্ঘদিন থেকে, আমি ফালতু মানে কথা পছন্দ করি না। দেখুন, এই তর্কটা আপনি নিয়ে আসতে পারেন যে ইয়েস শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চাননি ওই সময়,
এটা তো প্রমাণ আমি কোনো আমরা comment পাচ্ছি করতে আলোচনা চাচ্ছি করে না। না, আলোচনা করে যদি ক্ষমতা হস্তান্তর হয়ে যেত, হতে পারে যে তিনি চেয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত আমরা একটা দেশ থেকে যাই। অলরেডি আমরা আগুন জ্বলতেছে। না, যখন আগুন তো জ্বলা উনি শুরু জানেন না, না তখনও। যখন জানেন। না 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 তখন 2 ঘন্টা, জানেন। আচ্ছা আপনি আমাকে 2 ঘন্টা না, 2 ঘন্টার সময়ের মধ্যে উনি জানেন, ওনাকে একটা দেশের তাজউদ্দিন সাহেব আমি বলি- ওনাকে বলছে। আমি বলি, একটা দেশের স্বাধীনতার ঘোষণা করা হয়ে যাবে, 2 ঘন্টা সময়ের ভিতরে আক্রমণ হয়েছে। আপনি বাংলাদেশে যখন যদি এরকম একটা যুদ্ধ 2 ঘন্টার মধ্যে কি বাংলাদেশ সরকার পারবে যুদ্ধ ঘোষণা করতে? না, যুদ্ধ ঘোষণা কি করবে তাহলে? আর ওই সময় তো মিডিয়া এত ছিল না। বাংলাদেশের না, উনি ওইগুলো ছিল না। হ্যাঁ। যেটা তাজউদ্দিন সাহেব বলছেন যে কথাগুলো, উনি চাইতে অনেক কিছু করতে পারতেন। উনি একটা চিঠি লিখে দিয়ে যেতে পারতেন, উনি একটা ভয়েস দিয়ে যেতে Yes, পারতেন। সেটা হতে পারে, তাজউদ্দিন সেটা হতে সাহেব পারে। বলে নাই, উনির মেয়ে না। বলছে, কিন্তু এটা তাজউদ্দিন না, সাহেব আচ্ছা, বলছেন কিনা আচ্ছা, সেটাও ঠিক আমি না। তাজউদ্দিন সাহেবের আমি কথা বলি কি? এখানে, মনে করেন তিনি হয়তো বা আসলেই মনে করছেন যে দেখা যাক শেষ মুহূর্তে দেশটা এক থাকে কি কিনা, হয়? আমরা এক থাকি। আচ্ছা, তার হতে মানে পারে, এখন- হতে পারে তিনি স্বাধীনতা হয়তো বা শেষ মুহূর্ত পর্যন্ত চাননি, যদি শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়েছে। আপনি আমার কথা খেয়াল করেন, বাট তার মানে এই নয় যে তিনি স্বাধীনতার বিপক্ষে। ওই যে বললাম এখানে কনসেপ্ট আপনাকে সিচুয়েশন আমি বিপক্ষে একবারও বলছি না, আমি এবং- বলছি অবদান। এবং না, আমি স্বাধীনতা যুদ্ধে বা বাংলাদেশের যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই ক্ষেত্রে আপনার অবদান কি, ওনার অবদান কি? এখানে আমি বলি, শুনেন, এই সমালোচনাগুলো আসার মূল কারণটা হচ্ছে ওই যে আমি একটা কথা বলছিলাম যে দেশ সে যখন স্বাধীনতা ঘোষণা করেন জিয়াউর রহমান সাহেব, তিনি জানতেন না যে তিনি একদিন 7 নভেম্বর ক্ষমতা নেবেন এবং তার দল বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল হয়ে যাবে। আর শেখ হাসিনা বা যে বিএনপিকে নিয়ে সমালোচনা করার বা জিয়াউর রহমানকে রাজাকার বলার বা জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করেননি, এইটা বলার মূল কারণটা হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। যদি বঙ্গবীর ওসমানীর এমএজি ওসমানীর দল জনতা পার্টি বিএনপির মতো শক্তিশালী অবস্থানে থাকতো, আমি চ্যালেঞ্জ দিতে পারি শেখ হাসিনা ওয়াজেদ কথায় কথায় বঙ্গবীর এমএজি ওসমানীকে গালিগালাজ করতেন। আচ্ছা, এটি হচ্ছে বাস্তবতা। আমি আজকে কিন্তু জিয়াউর রহমানই, আমি শেষ করি, জি। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তিনি নিজ উদ্যোগেই ঘোষণাটা দিয়েছেন। তবে এর মানে এই দাঁড়াচ্ছে না যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে ছিলেন। আমি আবারও বলছি, যুদ্ধটা ওভারঅল বড় থাকে বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে, বঙ্গবন্ধুকে নেতা মেনেই যুদ্ধটা আমি হয়েছে। কারো আপনি খেয়াল করেন এই কথাটা। আমি আপনাকে কথাটা ক্লিয়ার, আমার কথাটা হচ্ছে যে আই ওয়ান্ট টু নো যে যে জিনিসটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে এটা ক্লিয়ার করতে চাচ্ছি। ফারুক ভাই, একটা সেকেন্ড, আমি একটা সেকেন্ড অ্যাড করি, এটা করতে হবে। কলারের সাথে কথা বলে আপনার কাছে আসতে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যালো কলার, শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো কলার, যারা কল করবেন আগে টিভি সাউন্ড কমাবেন, দেন আমাদেরকে কল করবেন। আমি যাচ্ছি শামীম ভাই আপনার কাছে। আমি একটা কথা বলি, নুরুজ্জামান ভাই খুব সুন্দর করে ক্লিয়ার করছে জিনিসটা। একটা জিনিস হচ্ছে যে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন যে একটা সরকারের কতটুকু ক্ষমতা ছিল যুদ্ধ ঘোষণা করার মতো, এবং উনি যদি লাস্ট মুহূর্ত পর্যন্ত যদি উনি কনসালটেশন চালিয়ে না যেত, তাহলে উনিকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে গ্রেফতার করা হতো। তাহলে জিয়াউর রহমান সাহেব কিভাবে পারলেন একজন আর্মি? আমি বলি জিয়াউর রহমান সাহেবের কথাটা আলাদা। তো এখানে সরকার পারে না, একজন আর্মি অফিসার পারে। ইউ ক্যান ডু ইট। আমি এখানে যুদ্ধ ঘোষণা করে দিতে পারি বাংলাদেশের বিরুদ্ধে। শুনেন, এটা পরিপ্রেক্ষিত আলাদা। জিয়াউর রহমান সাহেব ছিলেন চিটাগঙ্গে, তখন ওইখানে উনি স্টেশন ছিলেন। উনির কাছে ওই সুযোগটা ছিল ঘোষণা করার। বেলাল মোহাম্মদ সাহেব নিজে আমাকে ঘটনাগুলো বলেছেন, যিনি ওই আমি একটু বলি, আমি একটু শেষ করে নিই প্লিজ। তো উনি যে ঘোষণাটা দিয়েছে, উনি আওয়ামী লীগ না করেছে, কিন্তু আমরা শুনেছি। উনি প্রথমে নিজের নামে দিয়েছে ঘোষণা, পরে উনি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে। এটা আমি আমার কানে শুনেছি বহুবার। এই ঘোষণাটাকে যদি কেউ অস্বীকার করে, সে এটা গর্দম। এটা বলা উচিতই না যে উনি দেয় নাই, উনি রাজাকার। এটা একটা লোক স্বাধীনতার ঘোষণা করলো, ওখানে যুদ্ধ করলো, সেক্টর কমান্ডার ছিল। একটা প্রশ্ন হতে পারে যে আরো কয়েকজন তো বলছে, বাট আরো কয়েকজন বলছে, আরো 100 জন বললেও এত প্রচার কেউ পায় নাই। এবং আর্মির মধ্যে এই প্রচারণার কারণে একটা বিরাট বড় স্পিরিট জন্ম নিয়েছে জনতার মধ্যে। আমরা নিজেও মনে করছি আর্মি তো মানুষ সাহস পেয়েছে। হ্যাঁ, আর্মি তো আমাদের পক্ষে। যদিও আমরা কিন্তু 7ই মার্চের ভাষণের আগের থেকেই, 1 মার্চ যখন ইয়াহিয়া খান পার্লামেন্ট ডিজলভ করলো, বললো যে হবে না, মানে অধিবেশন বসবে না, তখন থেকে কিন্তু আমরা ট্রেনিং শুরু করছি।
মানে ছাত্ররা তখন ট্রেনিং দিচ্ছে, সবাই জানে। এবং 23শে মার্চ যেদিন আপনার স্বাধীনতার ইশতেহার পড়া হলো ঢাকা ইউনিভার্সিটিতে, এবং পরে বঙ্গবন্ধুর বাসায় আসম রব যে আবার পতাকা উড়ালেন, যদি বঙ্গবন্ধু এটার সাথে একমত না হতেন তাহলে তো উনির বাসায় শেষ পর্যন্ত এটা করতে দিতেন না, তাই না? তো কথাটা হচ্ছে যে আমরা বঙ্গবন্ধু কোন কারণে কোন পরিস্থিতিতে কি করেছেন সেটা হয়তো আমরা আজকে আর অ্যানালাইসিস করতে পারবো না, বাট এটা সত্য যে উনি আপ্রাণ চেষ্টা করেছেন বাঙালির অধিকারটা রক্ষা করার জন্য যতটুকু করা সম্ভব নিজের জীবন দিয়ে উনি তাই চেষ্টা একটা করেছেন। প্রশ্ন আপনাকে করি, ধরুন পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হলো না, হ্যাঁ, এবং ধরুন আমরা পাকিস্তানি রয়ে গেলাম, দেন জিয়াউর রহমানের কি অবস্থা হতো আর শেখ মুজিবুর রহমান সাহেবের কি অবস্থা হতো? দুজনকেই মেরে ফেলতো তারা। জিয়াউর আবার রহমান ঠিক সাহেবকে আছে। তো কোর্ট মার্শাল দিয়ে মেরেই ফেলতো, হ্যাঁ, জিয়াউর রহমান উনিকে ধরে নিয়ে আসতো এবং মেরে ফেলতো। আর্মির যত লোক রিভল্ট করছে সবাইকে মেরে ফেলতো, এবং যদি ওই কাজ তারা করতো তাহলে শেখ মুজিবুর রহমানও ফেরত আসতো না। যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে বঙ্গবন্ধুকে ওরা কোনো দিন ফেরত দিত না। এবং যারা ভারতে পালিয়ে গেছিল যে আপনার অস্থায়ী সরকার, তারা কেউ বাংলাদেশে ফেরত আসতে পারতো না। এবং আমরা যারা মনে করেন এই প্রক্রিয়ার সাথে, ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমাদের সবাইকে ধরে সবাইকে তো আর মেরে ফেলতে পারতো না, কাউকে জেল দিত, কাকে এটা করতো, কাউকে ওইটা করতো। এটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় ডিজাস্টার হতো। এখন আমরা একটা জিনিস বলি, আমি সাংঘাতিকভাবে এটার বিরোধী যে জিয়াউর রহমানকে রাজাকার বলা, এটা কোনোদিন মানে এটা হতেই পারে না। এটা তো একটা ডাহা মিথ্যা জিনিস। ঠিক তেমনিভাবে বঙ্গবন্ধুকে যদি কেউ বলে উনি বাংলাদেশ চায় নাই, অথবা উনি বিশ্বাসঘাতকতা করেছে, এটা তো একটা মানে সাংঘাতিক ধরনের একটা নির্লজ্জ কথা। যে বঙ্গবন্ধুর মতো মানুষ যে সারা জীবন বাংলাদেশের মানুষের অধিকারের জন্য যুদ্ধ করে গেল, সে বাংলাদেশ চায় নাই, বাংলাদেশের মানুষের অধিকার চায় না, এটা হতে পারে? হ্যাঁ, 25শে মার্চের পরে উনি যখন আসলো, ছিল না অনেক দিন, তখন উনি যখন ক্ষমতা নিল তখন অনেক বিতর্ক থাকতে পারে। তখন আপনি শাসন করবেন, তখন ক্ষমতা, যখন আপনাদেরকে খুব মেরে ফেলছে অনেক, আমাদের সাথে তখন আমরা যেটা চেয়েছিলাম, না, আপনাদেরকে মেরে ফেলছে, আমি ওয়ার্ডটা বলছি, যে আমাদের সাথে তার মূল দ্বন্দ্বতা ছিল, সেটা সেটাও ছিল মুক্তিযুদ্ধ নিয়ে। শুনেন, বাট মেরে ফেলছে। এর কিছুদিন পরে কর্নেল তাহের আরেকজন সেক্টর কমান্ডার, তিনি আজকের প্রথম আলোতে বের হয়েছে ওইটা, উনি লিখেছিলেন যে মুক্তিযোদ্ধারা আবার বিজয়ী হবে। কলামটা ছিল, উনি একটা কাগজে লিখেছিলেন মুক্তিযোদ্ধারা আবার বিজয়ী হবে। তার আচ্ছা, কারণটা কি? আমরা মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে মুক্তিযোদ্ধারা হেরে যায়, বিজয় লাভ করেও হেরে যায়। কারণ কি? কারণটা ছিল যে এথিক্সের জন্য, যে ফিলোসফির জন্য, যে কজের জন্য এই যুদ্ধটা হয়েছিল, সেটা আমরা অ্যাচিভ করতে পারি নাই। আমরা ভৌগোলিক স্বাধীনতা আপনার পেয়েছি। ধরুন আমরা 16ই ডিসেম্বর স্বাধীন হলাম। আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আজকে আমার খুব খারাপ লাগছে যে আজকে যখন নরেন্দ্র মোদী সহ ভারতের অনেক মন্ত্রীর ফেসবুক বা টুইটার দেখলাম, সেখানে বাংলাদেশের স্বাধীনতার কথা, বাংলাদেশের আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আজকে বিকালেই আর একটা ঠকশোতে কথা বলছিলাম, বাংলাদেশের একটা চ্যানেলে অনলাইনে কথা বলছিলাম, আমি কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে। ধরুন আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ বা আগের আওয়ামী লীগ যাই বলেন, মানে ঘুমাতে উঠলে আওয়ামী লীগ ইন্ডিয়াকে সালাম দিয়ে ঘুমাইতে দেয়, আবার ঘুম থেকে উঠে আরেকবার সালাম দেয় তাদের কথাবার্তায়। অর্থাৎ আপনার বুকের উপর দিয়ে কিন্তু পদ একটাই পায়, ইন্ডিয়ান সরকারই পাইছে। এবং এখনও যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনা এখন কোথায়? ইন্ডিয়াতে। তো অবশ্যই তারা মুক্তিযুদ্ধে হেল্প করছে, দেয়ার ইজ কোনো অভিযোগ নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আফটার 16ই ডিসেম্বর বাংলাদেশের অবস্থা কেমন ছিল? 16ই ডিসেম্বরের পরে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ থেকে যেত না, সাথে তারা লুটপাটও করেছে। আপনাকে আমি একটা ঘটনা বলি, 16 ডিসেম্বর পরে যখন যারা পাকিস্তানি আর্মি যেসব অস্ত্র রেখে যায় তার সবগুলোই তারা নিয়ে যায়, বেশিরভাগই নিয়ে যায় ট্রাকে করে। তাছাড়াও আমাদের যে কল কারখানা, বিভিন্ন মেশিনারিজ খুলে নিয়ে চলে যেতে থাকে। তখন আরেকজন সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, তিনি এইটার বিরুদ্ধে একটা ব্লকেট দিয়েছিলেন যে না, তোমরা নিয়ে যেতে পারবে না। সেক্ষেত্রে তখন জলিলের একটা সেকেন্ড, তখন তাকে, যেহেতু উনি তো একটা ছোট্ট গ্রুপ নিয়ে আসে, ইন্ডিয়ান আর্মি বিশাল বাহিনী, তখন বাংলাদেশ সরকারের কাছে বলা হয় যে মেজর জলিলকে অ্যারেস্ট করতে হবে, এবং মেজর জলিলকে অ্যারেস্ট করে ঢাকায় নিয়ে আসা হয় রেস কোর্সে।
সেইখানে উনিকে বন্দি করে রাখা হয়। তো কথা হচ্ছে যে এই জিনিসটা ইন্ডিয়ান আর্মি করেছে। কার মাধ্যমে করেছে? আর্মির মাধ্যমে, তাদের সৈনিকদের মাধ্যমে করেছে। তাদের না, এটা গভর্নমেন্ট যদি না দিত তখন না, গভর্নমেন্টের ক্ষমতা ছিল না ইন্ডিয়ান আর্মিকে বাধা না দেওয়া। না বাংলাদেশে আমি আপনাকে বলি ফারুক ভাই, এই দেশটা যখন স্বাধীন হলো তখন সমস্ত ক্ষমতা হচ্ছে ভারতের হাতে। ভারতের 14,000 সৈন্য কিন্তু নিহত হয়েছে, এটাও সত্য। এটাও সত্য, যদি ভারত আমাদেরকে আশ্রয় না দিত আমাদের এই মুক্তিযুদ্ধ হয়তো 10-15-20 বছর চলতো, ভিয়েতনামের মতো অবস্থা আমাদের হতো, হয়তো আরও খারাপ হতো। তো ভারতের যেসব কন্ট্রিবিউশন আমাদের জন্য আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি, কিন্তু ভারতের রাজনীতিটা হচ্ছে যখন তারা উপনিবেশিক রাজনীতিতে চলে গেল, যখন তারা মনে করলো যে আমরা যেহেতু এদেরকে সাহায্য করেছি, আমাদের একটা অঙ্গরাজ্য, আমাদের অঙ্গরাজ্য হোক আর না হোক আমাদের কথায় চলতে হবে। কিন্তু বঙ্গবন্ধু ফিরে আসার পরে তাদের সাথে কিন্তু ছিল, ওই চুক্তি ছিল যে তারা যাবে না, তারা এখানে থাকবে, অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, এমনকি তাদের প্রশাসকও চলে আসছিল বাংলাদেশে। এই জন্য আমি বঙ্গবন্ধুর অবদানটা বলি, এবং তাদের লোকজন চলে আসছিল বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য। কিন্তু বঙ্গবন্ধু ফিরে আসার পরে উনি বললেন যে বাংলাদেশ থেকে পাকিস্তানি ভারতীয় আর্মিকে নিয়ে নিতে হবে, এবং এটা হবে না, আমরা আমাদের লোক দিয়ে চালাবো। জাসদের সাথে বা তৎকালীন মুক্তিযোদ্ধাদের সাথে তার একটা জায়গায় বিতর্ক হয়েছিল যে আমাদের দাবি ছিল যে উনি একটা জাতীয় সরকার করবে, যেখানে সমস্ত দলগুলো একসাথে থাকবে এবং মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে দেশ পরিচালনা করা হবে। আর উনি কি করছেন? একটা সেকেন্ড, যে যোগ্যতা অনুযায়ী মুক্তিযোদ্ধাদেরকে উনি করবেন, এমপ্লয় করবেন। উনি তৎকালীন পাকিস্তানের যে কাঠামো, যে অবকাঠামো ছিল, যারা পাকিস্তানের অকুপেশনের সময় রাষ্ট্র চালিয়েছে, তাদেরকে দিয়ে রাষ্ট্রটা চালিয়ে যেতে চাইলেন, এবং উনিকে মন্ত্রণা দেওয়া হয়েছিল যে এদেরকে সরিয়ে দিলে বাংলাদেশ চলবে না। আপনাকে দেখতে হবে এটা একটা ডিলেমার ব্যাপার। উনি নেতা, উনি যদি সত্যিকার অর্থেই করতে পারতো হয়তো করতো, কিন্তু উনিকে নিশ্চয়ই কেউ বলেছে যে তুমি যদি এটা করতে যাও তাহলে এটা ডিজাস্টার হয়ে যাবে। আমার প্রশ্নটা আপনার কাছে ছিল যে আমি আওয়ামী লীগ করি নাই কোনোদিন জীবনে। 16 ডিসেম্বরের পরে বাসন্তী জাল পড়েছিল, বা মন্ত্রীরা উল্টাপাল্টা করেছিল, ব্যাংক ডাকাত হয়েছে, মেনি থিংস হয়েছিল, নারীরা থাকতে পারতো না, এগুলো হয়েছে। বাসন্তী শাড়ি পরেছিল, পরেছিল কিনা আমি জানি না, আমি চোখে দেখি না, বইতে আছে। তবে বই অনেকে অনেক ধরনের লেখে। কিন্তু একটা জিনিস, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, মিল কারখানা বন্ধ, আমাদের কোনো উৎপাদন নাই, ব্রিজ টিজ সব ভেঙে গেছে। কি অবস্থা ছিল? একটা সেকেন্ড, একটা দুর্ভিক্ষ ছিল। রক্ষী বাহিনীর কি অবস্থা? দুর্ভিক্ষ হয়েছিল, শুনেন, লোক মারা গেছিল, লঙ্গরখানা করা হয়েছিল, এটা সবই সত্য। রক্ষী বাহিনীকে মানে তৈরি করা হয়েছিল যে প্রতিপক্ষ, অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। এই রাজনৈতিক প্রতিপক্ষ তখন ছিল মাত্র দুটো দল, জাসদ এবং সর্বহারা পার্টি। আপনাদের কি করছে? আমাদের প্রায় 20,000 লোক মারা গেছে। থ্যাংক ইউ। ওকে, আমি আসছি কলার সাথে কথা বলে। কলার আসসালামু আলাইকুম ফারুক ভাই, শফিকুল বান্নি থেকে আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা ভাই। জি ভাই, 1971 23 মার্চের পরে 110 জন মানুষে মারছেন পাক হানাদার বাহিনী। তো জেনারেল এমআইজে বঙ্গবন্ধু হয়েছেন যে তুমি স্বাধীনতার ঘোষণা দাও, জেনারেল উসমানের কথা হই, তাইনের যে সময় 23 বছর আছে, তাই সর্বকনিষ্ঠ ব্রিটিশ মেজর আসলা, একটা ব্যাটালিয়নের হেড আসলা, আর তাই তো 3 বাহিনীর প্রধান আসলা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়। আর এখানে ইন্ডিয়া দাবি করে তারা উইন করছে, তারা আমরা মিত্র বাহিনী। 16 ডিসেম্বর মুজিবনগরের কুরুক্ষেত্রের আসলা একে খন্দকার ভাই, আমাদের পাকিস্তানিরা সারেন্ডার করছে, কেন ইন্ডিয়া আইবার কথা নাই। আমি কইতাম ভাই উসমান হাদির কথা, এবং উসমান হাদির যিনি অ্যাটাক করছে ভাই, আমাদের জাতীয় শাপলা ফুল হইল, জাতীয় ফুল হইল শাপলা ফুল, আমাদের জাতীয় কবি হইল কবি নজরুল ইসলাম, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন হাম্বল, মানে সাবজেক্টের বাইরে যাব না, আমরা অনেকগুলো সাবজেক্ট নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বা মন্তব্য? কালি তো আপনারা মাঝখান থেকে
করেন না রিনানি ইতিহাসটা নয় জি ওরে বা আমরা ইতিহাসটা নিয়ে রে বা কোকা ইতিহাসটা নয় এই দেশ যদি নো মানি নো হানি লন্ডন থেকে যদি আবির শহীদ চৌধুরী থাকতেন না থ্রি পিপুল হুম উসমানী সাহেব হুম তাজউদ্দিন সাহেব হুম আর আবু সাইদ চৌধুরী যদি থাকতেন না এই দেশ নানি হুম তে না তো বাংলাদেশ হইতো না তো টেকা যাইতো না তো স্বাধীন হইতো হুম বুঝছেন নি? না তো কেউ জিয়াউর রহমান সাহেবের চিনেন না তো এরশাদ সাহেবের চিনেন নোবডি নোজ হু ওয়াজ দেয়ার আর আমার জো আছে হারিনানি আমি এই 4-5 জন মানুষকে আমি নিজে সচক্ষে দেখছি আমার জো আছে আর এমনি আমি গর্বিত হুম বঙ্গবন্ধু লাগাইয়া বঙ্গবন্ধুরেও দেখছি হুম লন্ডনে আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? নো মানি নো হানি ভাই, আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হইল কি হারিনানি ইতিহাস কবিতা সুন্দর করে কবিতা এখানে এ টু জেড পর্যন্ত হুম মাঝখান থেকে হারি জিয়াউর রহমান সাহেব তো 75-এর পরে আইলা 75 পরে আসছে 75-এর পরে Of course. আসছে জিয়াউর রহমান না, সাহেব। না, না, না। জন্মগ্রহণ করছে 75 পরে নাকি 75 পরে উনি 75 আগে ছিল না কোথাও ছিল বাট নোবডি নোজ হু ইজ জিয়াউর রহমান তো তাহলে ঘোষণা দিল কিভাবে ঘোষণা কি 75 আবার যুদ্ধ হয়েছে কোনটা ভাই হারিনানি জি ওইটা তোরে ভাই হারি মানতাম না আমরা জানি হারিনানি আমার চাচা এরা কইতে হারিনানি জি আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জিয়া রহমান সাহেব 75 আসছেন এটা শামীম সাহেব বলবেন বিএনপির ভাই কাছে নাই গেলাম যাচ্ছি পরবর্তী কলে আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করছেন জি দেখেন, বঙ্গবন্ধু বিশ্বের বড় বড় নেতার মতো একজন নেতা ছিলেন একটু লাউডলি বলেন প্লিজ বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের বড় মাপের যত নেতা আছেন তার মধ্যে একজন নেতা ছিলেন বঙ্গবন্ধু হুম একজন নেতা বলেছিলেন আমি হিমালয় দেখেছি আর বঙ্গবন্ধুকে দেখেছি হুম আপনারা 25শে মার্চের কথা বলছেন তিনি কেন পালিয়ে যান নাই বঙ্গবন্ধু সেই মনের মানুষ ছিলেন না যে জ্বলন্ত আগুনের উপরে মানুষ 7 কোটি মানুষকে রেখে তিনি পালিয়ে যাবেন হুম সেই ব্যক্তি তিনি ছিলেন না। আপনারা বলছেন ওই যে 7ই মার্চের ভাষণে কেন ডিক্লারেশন দিলেন না হুম রফিকুজ্জামান আমরা কইছি না। রফিকুল হক একটা বই লিখেছেন হুম যখন 7ই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিতে যাবেন তখন তার কাছে সব খবর আসছিল ক্যান্টনমেন্ট থেকে আসছিল নেভির থেকে আসছিল রেড অ্যালার্ট জারি ছিল ক্যান্টনমেন্টে হুম তারপরে বুট্টু এবং ইয়াহিয়া ফলো করছিল হেলিকপ্টার 7ই মার্চে যখন ভাষণ দেন তখন উপরে উঠছিল বঙ্গবন্ধু জানতেন যদি তিনি সেদিন স্বাধীনতা ঘোষণা করতেন বাংলাদেশে প্রাণ পাত বঙ্গবন্ধু সেই মনের মানুষ ছিলেন না সেই জন্য তিনি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি নিশ্চয়ই আপনার বাড়ি সিলেট তাই না যে আপনার বাড়ি সিলেট না জি সিলেটের আতাউল গনি উসমানীর নাম জানেন তো অফকোর্স জানি আতাউল গনি উসমানী এর শুনেন আতাউল গনি উসমানী এসেছেন বহু করে না না আমার প্রশ্নটা আগে যখন শুনুন ইলেকশন আসে আমার প্রশ্নটা একটু শুনুন ইলেকশন যখন আসে তখন আমার প্রশ্নটা আতাউল গনি আমার প্রশ্নটা একটু শুনেন আমার প্রশ্নটা হচ্ছে যে চিনেন কিনা ওনাকে তাকে আগরতলা ষড়যন্ত্র ছিল আপনি কি আতাউল গনি উসমানীকে চিনেন জিজ্ঞাসাবাদ করেছে সম্মানিত কলার আতাউল গনি উসমানী স্বাধীনতার সময় তিনি এসেছেন কিন্তু স্বাধীনতার যুদ্ধ 52 থেকে এই 12 বছর জেল কেটে শেখ মুজিব স্বাধীনতার যুদ্ধ আমি আপনাকে একটা প্রশ্ন করি আতাউল গনি উসমানীকে চেনেন অফকোর্স আমি দেখেছি আমার উনি কে? জামানাতে আমি নিয়েছি উনি কে আতাউল গনি উসমানী আপনি ছিলেন না কোনি না আমি কারণ 15 বছর ওনার নাম পাই নাই কোথাও তাই আপনাকে প্রশ্ন করলাম উনি কে এটা শুনেন এটা হচ্ছে কি আওয়ামী লীগ সরকার যখন এসেছে তারা আতাউল গনি উসমানী সাহেবকে সম্মান করে নাই রেসপেক্ট দেয় নাই তারা তো সেই জন্যই তাদের বিচার হয়েছে কোথায় বিচার কোথায় হয়েছে এই জন্য they are responsible for it. তাহলে মুক্তিযুদ্ধকে অবমাননা করলো কে মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করলো কে বলেন মুক্তিযুদ্ধকে অবমাননা কেউ করে নাই তা আতাউল গনি উসমানী কি
আতাউল গনি ওসমানী আপনারা তো বলছেন স্বাধীনতা সর্বাধিনায়ক ছিলেন। তো তাহলে ওনাকে যদি অবমাননা করা হয় তাহলে মুক্তিযুদ্ধকে অবমাননা না? অফকোর্স আমি একমত আপনার সাথে সেটা, কিন্তু এটা রাজনৈতিক ব্যাপার। ফরগেট ইট, আমি তো রাজনীতির কথাই বলছি, আমি তো রাজনীতি অনুষ্ঠান থেকে রাজনীতির কথাই বলছি। আমি বলছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, উনাকেও সরাই দিলেন রাজাকার বলে, উনাকেও বললেন ইউ আর নাথিং, ইউ আর 400 টাকার মেজর নাথিং। আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, উনাকেও বললেন ইউ আর নো ওয়ান, সো তুমি কেডায়? তাহলে মুক্তিযুদ্ধকে অবমাননা করলো কে? স্যার একটা কথা বলি, স্যার একটা কথা বলি, বলেন। স্যার শোনেন, হাসিনাকে আমি চিনি, 74 এসে ইউনিভার্সিটিতে ছিল। হ্যাঁ, ওরা তো অফকোর্স তার দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, সেই জন্য এটা করেছে, এটাই হলো ফ্যাক্ট। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রশ্নটা শামীম ভাইয়ের জন্য রেখে গেলাম যে মুক্তিযুদ্ধের অবমাননা করলো কে। যাচ্ছি পরবর্তী কলে। কলা যারা কল করবেন সাবজেক্ট, আমরা আরেকটা সাবজেক্টে আসবো একটু পরে। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম, টিভি সাউন্ড আগে কমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি। আপনারা ফোন করতে করতে মিলনে এখন একটু লাইন পাইলাম, আপনি শুনলেন? জি, আপনি বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই বা 25 তারিখ উনি নিজে অ্যারেস্ট হয়েছেন, কিভাবে জানেন আপনারা? উনি বলেন। দেশ ছেড়ে চলে যান নাই। এক সপ্তাহ 25 তারিখের এক সপ্তাহ আগে এই দেশের আইটিভি রিপোর্টার মার্ক টুলির সাথে ইন্টারভিউ দিয়েছেন। হ্যাঁ, মার্ক টুলি বলেছে তোমাকে মেরে ফেলবে, তার যে অস্ত্র আছে সবজি আছে। বঙ্গবন্ধু বলছেন যে আমার পিছনে 7.5 কোটি মানুষ আছে, পাকিস্তানের কাছে 7.5 মিনিট যাই ওদের মারতে ফেলবে, আমাকে মেরে ফেলতে পারে, আমাকে অ্যারেস্ট করে মেরে পারে। উনি যদি ভারতে চলে যেতেন তাহলে বলতো, পাকিস্তান বলেছিল যে কোথায় বঙ্গবন্ধু, কোথায় তোমাদের মিছিল, দেশ ছেড়ে চলে গেছে। তাই উনি যান নাই। উনি বলেছেন আমাকে মেরে ফেলতে কোথায়, কিন্তু আমার সারা দেশের মানুষ মারতে পারবেন। উসমানী সাহেবের নামে, আপনি বলছেন উসমানী সাহেবের নাম নাই, উসমানী সাহেবের নামে সিলেট এয়ারপোর্ট আছে, সিলেট হসপিটাল আছে, এগুলো তো বর্তমান সরকার করে দিয়েছে, তাই না? এগুলো তো আমি বলি ভাই, আমি এটা নিয়ে, আমি এখানে উসমানী ট্রাস্ট আছে একটা, ওনারা যখন প্রোগ্রাম করতে আসে প্রতি বছর একবার, আমি বলি যে ভাই বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে যার নাম সরাই দিয়েছে, আপনারা এখানে ম্যাগাজিনের নাম দিয়ে লাভ কি? আর ম্যাগাজিনের নাম দিয়ে তো লাভ নাই। পাঠ্যপুস্তকে ছিল, আমি ছোটকালে পড়ছি, এমসিকিউ ছিল বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক কে, বললাম আতাউল গনি ওসমানী, কিন্তু গত 15-16 বছর সেটি ছিল না। প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধের অবমাননা করছে কে? ঠিক আছে, আমরা তাহলে মুক্তিযোদ্ধাদেরকে সবাইকে সরাই দেব, সবাইকে বলবো তোমরা ভাই সবাই রাজাকার, এটা মুক্তিযুদ্ধের অবমান হবে না, তাই না? মুক্তিযোদ্ধা যারা ছিল, যারা যা অবদান আছে, জিয়াউর রহমানের যা অবদান আছে সবই তো আছে। ওই তো একটু আগে স্বামী ভাই বললো আওয়ামী লীগ নাকি জিয়াউর রহমানকে রাজাকার বানাই দিয়েছে, তাহলে এটা কি জিয়াউর রহমান কি রাজাকারের অবদান? বলেন। জিয়াউর রহমান সাহেব তো উনি যখন স্বাধীনতা ঘোষণা দেন উনি নিজেই বলেছিলেন সেকেন্ড ইন্টারভিউ, সেকেন্ড ঘোষণা, এটা সেকেন্ড ঘোষণা বলছে, এটা তো আমরা সেই বলছি। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবমাননা করার জন্য, মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার জন্য দায়ী কে? আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে। সালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না, একটু পরে আসছি আমি আপনাদের কাছে। সেম প্রশ্নটা আগে আপনার কাছে, বাংলাদেশের, কারণ আপনারা হয়তো ক্ষমতা যেতে পারেন, আপনারা কি সেম কাজ করবেন কিনা যে আতাউল গনি ওসমানীর নাম বাদ দিয়ে আমার আতাউল্লাহ ফারুককে নিয়ে আসেন কিনা? আচ্ছা, থ্যাংক ইউ। আমি আশা করি বিএনপি এই কাজ করবে না, কারণ বিএনপি অতীতে করেনি। বিএনপি কিন্তু কখনোই, আপনি দেখান আমাকে যে বেগম খালেদা জিয়া বলেন, তারেক রহমান সাহেব বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করে আপনারা কি সম্মান করবেন না অবমাননা করবেন? কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, তার কার্যক্রম বিতর্কিত, বর্তমানের কার্যক্রম। আমি এই প্রশ্নটা দিয়ে আসছিলাম আপনার প্রসঙ্গে। দেখুন, আমাদের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনার উপর আমাদের ক্ষোভ আছে। নিঃসন্দেহে তিনি গত 15 বছর গণতন্ত্রকে হত্যা করে, মানে পুরো একটা সোশিয়াল, মানে সিভিল সোসাইটিকে তিনি ডিমলিশ করে দিয়েছেন। তার এই অপরাধ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা এবং ক্ষমতায় থাকার জন্য তিনি বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে এসেছেন, এবং অতি উৎসাহী চাটুকারদের সমর্থন পাওয়ার জন্য বা ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি ইতিহাস বিকৃতি করেছেন। কিভাবে?
তিনি বঙ্গবীর উসমানী, যিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, যারা মূলত মুক্তিবাহিনী- মিলিটারির তিন বাহিনী সর্বাধিনায়ক। এখন মুক্তিবাহিনীর। এমনকি আমি নিজে, আমার স্পষ্ট মনে আছে, শেখ হাসিনা ওয়াজেদ একবার বলেছিলেন যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আবার ওসমানী হয় কি করে। সৌভাগ্য উসমানীর যে তার রাজনৈতিক দলটা ছোট, যদি বিএনপির মতো বড় হতো তাহলে বলতো উসমানীর নামকে মুখে নিলে তার ফায়ারিংস করে দেওয়া হবে, এটা হয়তো শেখ হাসিনা ওয়াজেদ বলতেন, যেটা বিএনপির বেলা তিনি বলেন। এখন জিয়াউর রহমান সাহেবের যে স্বাধীনতার ঘোষণা, একটা মানুষ একটা দেশের স্বাধীনতা ঘোষণা করে, আমার অবদান। না আমি বলছি এখন এইটাকে অস্বীকার করে, এমনকি একজন মন্ত্রী ছিলেন যে হাসান মাহমুদ, তিনি বলছিলেন যে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন তবে তিনি পাকিস্তানের পক্ষে করেছেন, এই কথা কিন্তু একবার বলেছিল। ডাহা মিথ্যে মেন্টাল ক্রেক, আই এম সরি, না আমি এটা বলবো না, বাট ডাহা মিথ্যে কথা। ডাহা মিথ্যা কথা, ও এক কথাই, আমি যে জেনে শুনে মিথ্যা কথা বলে তার মেন্টাল ডিসেবিলিটি থাকতে পারে, মেন্টাল ডিসেবিলিটি থাকতে পারে। আমি হ্যাঁ ওরা জানার মানে অদক্ষতা হতে পারে। হ্যাঁ, আর একটা শব্দ আমি আর ইউজ করতেছি না, যাই হোক। এখন শেখ হাসিনা ওয়াজেদ এটা করেছেন মূলত তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এমনকি দেশ স্বাধীন হওয়ার পর একটু আগে যেটা বলছিলেন যে জাসদের প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বাকশাল হয়েছে, একদলীয় শাসন হয়েছে। পরবর্তী সময়ে তার কার্যক্রমকে এবং বিশেষ করে তার পুত্রদ্বয়ের শেখ কামাল জামালের অপরাধকে তিনি কন্ট্রোল করতে পারেননি। এই অপরাধের জন্য তার স্বাধীনতার পূর্ববর্তী যে অবদান, আমি এটাকে অস্বীকার করব না, আমাকে সম্মান দিতেই হবে। সহজ কথায়, তিনি দেশ স্বাধীন হওয়ার পর তার ঐতিহাসিক হিস্টোরিক্যালি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল ছিল যখন তিনি দেখেছেন যে তার বিরুদ্ধে জনমত চলে যাচ্ছে, তিনি নিঃসন্দেহে বা নিঃসংকোচিত্তে বলতেন যে আমার আন্দোলন সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে তো 7.5 কোটি মানুষ যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষণা হয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দিয়েছে, আমার ক্ষমতার কি দরকার, নেও তোমাদের ক্ষমতা। পদত্যাগ করতেন, দিয়ে বলতেন আমি দিলাম নির্বাচন। যদি জাসদ এবং ছাত্রলীগ নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো, ইতিহাস অন্যরকম হতো। বিশ্বাস করুন, আজকে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের জাতির পিতা হতেন না, তিনি হতেন বাঙালি জাতির পিতা। তিনি সেই ঐতিহাসিক ভুলটা করেছেন। আর এখন শেখ হাসিনা যে অপরাধটা করেছিল, শেখ হাসিনার উপর এই ক্ষোভ জাগতে গিয়ে, কারণ তিনি ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলেছেন, জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করেননি, ওসমানীর অবদানকে স্বীকার করেননি, এককভাবে তার পিতাকে হাইলাইট করতে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তিনি বিকৃত করে টোটালি ডিমোরালাইজ করে ফেলেছেন। না, উনি বঙ্গবন্ধুকে নামকে ব্যবহার করেছেন, ইয়েস, ব্যবহার করেছেন ব্যবসায়ীর মতো, এক্স্যাক্টলি, ব্যবসার পুঁজি আপনি বলেন, তার মানে- ব্যবসার পুঁজি হিসেবে ব্যবহার করেছেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর নামকে, যার ফলে এখন মানুষের এই যে ক্ষোভটা, এই কাজ আমি মনে করি না আর কোনো দল করেছে। কিছু তো যে কোনো দল করলে বাংলাদেশের তৃতীয় বিশ্বের দারিদ্র পীড়িত এবং এই ট্রেডিশনাল পলিটিক্যাল কালচারে আপনি তো একেবারেই যে 100% ট্রান্সপারেন্ট বা মানে ক্লিয়ার তার মানে হবে না, আপনারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে সম্মান দেবেন। অবশ্যই বিএনপি সম্মান দিয়েছে, অতীতেও দিয়েছে, অতীতে অবশ্যই। এমনকি বেগম খালেদা জিয়া একবার সংসদে বক্তব্যের সময় তিনি বঙ্গবন্ধু বলেছেন, বঙ্গবন্ধু বলে সম্বোধন করেছেন। কাজেই বিএনপি কখনোই মুক্তিযোদ্ধা বলেন বা বঙ্গবন্ধুকে নিয়ে কখনোই কোনো ধরনের অসম্মানজনক কথা বলেন। সেটা রাজনৈতিক রেটরিক্যালি কিছু ডিসকাশন তো আসতেই পারে। আপনি একটা দর্শনে বিশ্বাস করেন, আমি একটা দর্শনে বিশ্বাস করি। তার যে দুষ্ত্রুটিগুলো আমি যেটা বললাম, যে বাকশাল করা, তারপর জাসদের কর্মীদেরকে হত্যা করা, তারপর গণতন্ত্রকে হত্যা করে পুরোপুরি একদলীয় সিস্টেম চালু করাটা অবশ্যই তার হিস্টোরিক্যালি ঐতিহাসিক ভুল ছিল। সেটার কারণেই আজকে এই অবস্থাটা হয়েছে। কাজে আমি অনুরোধ করবো, শেষ করবো এটা বলে, শেখ হাসিনার অপরাধকে সামনে তুলে নিয়ে আসতে বা তার অপরাধকে জনগণের কাছে বোঝাতে গিয়ে তিনি যে অপরাধ করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুঁজি হিসাবে ব্যবহার করেছেন, আমরা যেন শেখ হাসিনাকে গালি দিতে গিয়ে মুক্তিযুদ্ধকে যেন গালি না দেয়, মুক্তিযুদ্ধকে যেন কখনোই আমরা গালি না দিই। আমার শামীম ভাই, আমি এই উনি অলরেডি আমার ভেতরে চলে আসছে। আমার কথা হচ্ছে যে দেখুন, গত 15 বছর শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয় নাই, গত 15 বছরে মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছনা করা হয়েছে, অবহেলা করা হয়েছে, এবং মুক্তিযোদ্ধাদেরকে যদি অপমান করা হয় তাহলে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়। সেটা সম্পর্কে আপনার মন্তব্য এবং আগামী সরকার কি করবে? আমি আপনার সাথে কিছুটা একমত, আবার কিছুটা ইভেন একটা সেকেন্ড, আমি যদি কিছু মনে না করেন, ইভেন হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব, তার ক্ষমতার দখলটা অবৈধ ছিল, কিন্তু বিশ্বাস করুন এরশাদ সাহেবকে আমি কখনোই দেখিনি বঙ্গবন্ধুকে অসম্মান করে কথা বলতে, জিয়াউর রহমানকে অসম্মান করে কথা বলতে আমি শুনিনি।
উনিও কিন্তু মুক্তিযুদ্ধকেই সম্মান করতো, বিএনপি সবসময় তো করতো, কারণ বিএনপি মুক্তিযোদ্ধার দলই তো, বিএনপির প্রতিষ্ঠানই তো স্বাধীনতাই ঘোষণা করেছে, তো তারা কীভাবে মুক্তিযুদ্ধকে অপমান করে? আমি অনুরোধ করব জি। যারাই ক্ষমতায় আসেন ভবিষ্যতে আমাদের পূর্বপুরুষদের পূর্বসূরীদের যে অর্জন সেটাকে যেন সেটাকে নিরপেক্ষ দৃষ্টিতে আমরা Thank যেন you. সম্মানের জায়গায় থ্যাংক রাখি। ইউ। ইয়েস, আমি একটু অ্যাড করি, এমনকি মরহুম জিয়াউর রহমান কোনোদিন শেখ মুজিবুর রহমান Exactly. বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা একটা কথা কথা বলেন বলে নাই। নাই। উনি 1974 সালে বিচিত্রা একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি পরিষ্কারভাবে নেতা হিসেবে বঙ্গবন্ধুকে উল্লেখ করেছেন এবং বলেছেন যে আমি বঙ্গবন্ধুর আদর্শ ওই যে আহ্বানে উদ্দীপ্ত হয়ে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিয়েছি, চিটাং থেকে বেতার থেকে। সো এখানে যেটা বঙ্গবন্ধুকে যদি কেউ জাতির কাছে ছোট করে থাকে এবং যদি মহান মুক্তিযুদ্ধকে কেউ যদি বিতর্কিত করে থাকে, তাহলে গত 15 বছরে তা বিতর্কিত করা হয়েছে, তার আগে বিতর্কিত করা হয় নাই। এখানে একটা কথা আমি বলি, আপনার সাথে কেন বললাম অর্ধেক, সেটা হচ্ছে এই যে জামাতে ইসলামের যে দুজন মন্ত্রীকে বিএনপি সরকারে নেওয়া হয়েছিল, আমরা তার তীব্র কোন বিরোধী। সালে? সেটা ছিল 91 সালে এর আগে কি কাউকে মন্ত্রী বানাইছে আওয়ামী লীগ? বানাইছে। কে ছিল? বলি না, এর আগেও ছিল, এবং রাজাকার। হ্যাঁ। তো এই যে বিতর্কটা, এটার থেকে আমরা কিন্তু পাশ কাটিয়ে গেছি যে ঠিক আছে আমরা বিরোধিতা করেছি, কিন্তু দে আর ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড। 2001-এর কথা না 2091-এর কথা? 2001-এর কথা মনে হয়। 2001-এর কথা। তো যদি কোনো গণতান্ত্রিক ভাবে কেউ যদি নির্বাচিত হয়, সেটা জনগণকে সম্মান আপনার করতে হবে। কথা হচ্ছে তার যে রাজনীতির সেই অধিকারটা আছে। আজকে যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেলাইন করতে চায়, বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এই দেশ আপনি পেয়েছেন, এই দেশের উপর আজকে আপনি নাচানাচি করতেছেন, আপনি তো এই দেশটাই চান নাই, তাহলে আপনি এই দেশে রাজনীতি করবেন কেন? এই জন্য আমরা যেটা বলি, নুরুজ্জামান ভাই খুব সুন্দর করে বলেছে যে আমাদের পূর্বসূরি যারা এই দেশের জন্য রক্ত দিয়ে গেছে, যে 30 লক্ষ শহীদ, যে 2 লক্ষ মা বোন যে স্যাক্রিফাইস করেছে, আমাদের যেসব মুক্তিযোদ্ধারা আহত হয়েছে, ভীষণ কষ্ট করেছে, আপনি জানেন কিনা জানি না, একটা পর্যায় পর্যন্ত মুক্তিযোদ্ধারা যথেষ্ট অবহেলিত ছিল। এখনো অবহেলিত না, আমি এখনো অবহেলিত। আমি বলি কিছুটা আস্তে আস্তে মুক্তিযোদ্ধা ট্রাস্টের মাধ্যমে, মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের আস্তে আস্তে সম্মান করা শুরু হয়, সেটা একটা পর্যায়ে এগিয়ে যায়। কিন্তু এটার আমি মধ্যে একটা আবার ছোট্ট কথা বলি আপনাকে। এটার মধ্যে আবার বলি, এটার মধ্যে আবার মুক্তিযোদ্ধা নয়, আমরা মুক্তিযোদ্ধা বলতে ডিফাইন করছি যে রণাঙ্গনে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, বাকিরাও মুক্তিযোদ্ধা, আবার একই পর্যায়ে পড়ে না। তো তাদের যে অবমূল্যায়ন, আজকে মুক্তিযুদ্ধ নিয়ে এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে এই এখন গত 15 মাসে যেভাবে অপমান করা হচ্ছে, এইটা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়। আপনি কি মনে করেন 15 বছর অপমান হয় নাই? হয়েছে, বাট এই জিনিসটা হয় নাই। মুক্তিযুদ্ধ নিয়ে কেউ গালাগালি মুক্তিযোদ্ধারা পলিটিক্যালি ইনভলভ হচ্ছে কেন? ইন জেনারেল মুক্তিযোদ্ধাদের নিয়ে কেউ গালাগালি করে নাই গত 15 বছর। এখন পুরো মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে গালাগালি করতেছে, এটা হয় নাই। এটা হতে পারে যে বিএনপির বিরুদ্ধে একটা প্রপাগান্ডা করার জন্য বিএনপিতে হয়তো জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা করেছে, কিন্তু বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে তাদের বিরুদ্ধে বলে নাই কখনো যে বিএনপিতে কোনো মুক্তিযোদ্ধা নাই, এটা কেউ বলে নাই। আচ্ছা, আমি যে প্রশ্নটা করে আমি একটা সাবজেক্টে চলে যাচ্ছি আপনাকে, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে মুক্তিযুদ্ধকে বা মুক্তিযোদ্ধাকে গত 15 বছর দারুণভাবে অবহেলা করা হয়েছে। এক্সাম্পল হিসেবে 15 বছর না, বাংলাদেশ স্বাধীনতার পর আমি স্পেশালি আমি বলবো যে স্বাধীনতার পরে, মানে ধরুন আমার যে সম্মান পাওয়ার দরকার ছিল সেটা পাই নাই। 15 বছর 16 বছর আগে যখন আমি বাংলাদেশে স্কুল বা কলেজে ছিলাম, তখন কিন্তু আমি বাংলাদেশে বইতে পড়ছিলাম হুইজ আতাউল গনি ওসমানী, বাট 16 বছর আগে কিন্তু কেউ পড়তে পারে নাই। তার মানে তার নাম সরাই দেওয়া হয়েছে, আতাউল গনি ওসমানীর নাম বই থেকে, পাঠ্য বই থেকে সরাই দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা দুজনেই স্বীকার করলেন মুক্তিযুদ্ধে ওনার অবদান সম্পর্কে, শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে। এখন যদি শেখ মুজিবুর রহমানের নাম থাকে বইতে, তাহলে জিয়াউর রহমানের নাম থাকা উচিত না? অবশ্যই থাকবে। ছিল না, উসমানী থাকবে, ছিল না, উসমানী থাকবে, বাসানী থাকবে, সেক্টর কমান্ডার থাকবে। মুক্তিযোদ্ধাকে এবং মুক্তিযোদ্ধাকে অবমূল্যায়ন করেছে গত 15 বছর। এক্স্যাক্টলি। এবং
এটা ইতিহাসকে। শুধু ইতিহাস বিকৃতি না, এটা বাংলাদেশকেও অপমান করছে। অবশ্যই। এবং আমি আশা করব আগামীতে যে দলই আসুক, যে দলই ক্ষমতায় আসুক, তারা করবে না। যাই হোক, আমরা ধন্যবাদ আপনাদেরকে। আমরা অন্য একটা সাবজেক্টে চলে আমি যাচ্ছি। একটা সেকেন্ড একটা জিনিস অ্যাড করে নিই। জি জি, আমি কন্ট্রোলের মধ্যে বলবো যে আমার নেক্সট সাবজেক্ট 15 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে দেব। শুনেন, রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ব্যবহার করা যাবে। প্রতিটি সরকার ব্যবহার করে, করা উচিত না। কেউ কম কেউ বেশি, কিন্তু গত 15 বছর এটাকে একদম ফ্যাসিজমের যে যে আপনার টিপিক্যাল যে ক্যারেক্টার, সেইটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করা হচ্ছে যে একজন ছাড়া আর কারো নাম থাকবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ যে থ্যাংক কারণে- ইউ এটাই সবচেয়ে বড় ভয়ানক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি অন্য সাবজেক্টে চলে যাচ্ছি। আপনারা মুক্তিযুদ্ধের কথা জানলেন। আমরা আশা করছি যে দলই ক্ষমতা আসুক, প্লিজ বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে, প্লিজ সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে যেই হোক, জামাত তো না ভাই, যেই হোক, আমি বলবো যেই হোক, অবমূল্যায়ন করবেন না। স্বার্থে বই থেকে আমি আসলে আমার নামটা একদম হাইলাইট করে দেবেন, আর কারো নাম থাকবে না, এটা করবেন না। যাই হোক, আমরা যাচ্ছি এখন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী 24 তারিখ লন্ডন থেকে ফ্লাই করে বাংলাদেশে যাবেন, এবং এতদিন ওনার সিকিউরিটি নিয়ে শঙ্কা ছিল। তারপরে উনি বর্তমান চেয়ারপারসন খুবই অসুস্থ, নির্বাচন আসছে এবং বাংলাদেশের মানুষ ওনাকে চাচ্ছে, এই জন্য উনি যাচ্ছেন। এবং ওনার যাওয়ার নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং মানুষ কতটুকু উৎফুল্ল এ বিষয়ে কথা বলবো। আমি যেহেতু বিএনপির বা একটু পরেই যাই, আমি প্রথমেই যাচ্ছি জনাব শামীম আহমেদ। জনাব তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, উনি দেশে যাচ্ছেন 24 তারিখে। আমি আজকে খুব সারপ্রাইজ ওনার স্পিচগুলো শুনে। মেডিকেল সায়েন্স, আমরা এখানে আপনার ডাক্তার কাছে যান কীভাবে, অ্যাপসের মাধ্যমে ফোন করে আমার প্রত্যেকটা জিনিস আমি দেখলাম, এডুকেশন, নার্সিং, ট্রিটমেন্ট, স্পোর্টস, প্রত্যেকটা সেক্টরকে উনি ওনার আজকে 1-1.5 ঘন্টার বক্তৃতায় উনি এমনভাবে সাজানো মানে চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি এই স্ট্র্যাটেজি যদি উনি বাংলাদেশে অ্যাপ্লাই করবেন, উনি বলছেন যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে বাংলাদেশ বেশি দিনের পেছনে থাকতে হবে না। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, জনাব তারেক রহমান দেশে যাচ্ছেন, কোটি কোটি মানুষ, নট অনলি বিএনপি, অনেকে অপেক্ষা করছেন উনি গেলে হয়তো একটা চেঞ্জ আসবেন, কারণ আমাদের গণতন্ত্রের দরকার। এই সরকারকে আমরা গণতান্ত্রিক সরকার বলতে পারি না, এবং যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন, এবং তারেক রহমান যাওয়াটা ইম্পর্টেন্ট। এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ ফারুক ভাই। জনাব তারেক রহমানের দেশে যাওয়া অত্যন্ত জরুরি, কারণ বেগম খালেদা জিয়া যেহেতু শারীরিকভাবে অসুস্থ, এবং একজন নেতা হিসেবে বাংলাদেশের মানুষকে দেশে থেকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। এই মুহূর্তে লিবারেল পলিটিক্স যেটা বাংলাদেশ, সেটা সম্পূর্ণ নির্বাসিত বলা যায়। আপনার ডানপন্থী মৌলবাদের উত্থান ঘটছে, সেখানে বাংলাদেশের মানুষ, যেহেতু আওয়ামী লীগ নেই, বামপন্থীরা অত্যন্ত দুর্বল, ক্ষীণ হতে হতে ক্ষীণ হয়ে যাচ্ছে, আমার দল বলেন আর যে কোনো দল বলেন। সো সেখানে এই মধ্যপন্থী রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে মানুষ আশা করে, এবং তার একটা বলিষ্ঠ নেতৃত্ব আশা করে। এবং তারেক রহমান সাহেব যথেষ্ট নির্যাতিত ছিলেন, নিগৃহীত হয়েছেন, এবং বিগত 15, 16, 17, 18 বছরে যথেষ্ট জ্ঞানী হয়েছেন, পড়াশোনা করেছেন, রাজনীতির উপর যথেষ্ট অভিজ্ঞ হয়েছেন বলে আমি মনে করি। তবে তাকেও কালার্ড করার জন্য, তাকে বাংলাদেশের রাজনীতিতে যাতে উনি কোনোভাবেই মানে পুনর্বাসিত না হতে পারে, তার জন্য একটা বিরাট বড় নেক্সাস কাজ করতেছে। সেই নেক্সাসে সাংবাদিক রয়েছে, সেই নেক্সাসে ব্যবসায়ী রয়েছে, সেই নেক্সাসে রাজনৈতিক লোকজন রয়েছেন, প্রশাসন রয়েছে, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর লোক রয়েছে। সো এস্টাবলিশমেন্ট তার বিরুদ্ধে কাজ করছে কিনা আমি জানি না, বাট আমি সন্দেহ করি একটা গ্রুপ কাজ। আপনার হোপ কতটুকু উনি দেশে গেলে? আমি মনে করি উনি আজকে ওনার বক্তৃতা, আমি মনে করি, আমি তার উনির বক্তব্য শুনি নাই, বাট আমি মনে করি উনির দেশে যাওয়া উচিত, নেতৃত্ব দেওয়া উচিত উনির দলকে, এবং এতে নেতা কর্মীরা উদ্দীপ্ত হবে এবং দলের জন্য ভালো হবে। এবং আমি অনেক আগের থেকে উনিকে চিনি, আমি আপনাকে বলছি, অনেক আগের থেকে, সেই 73-74 থেকে চিনি, আজকের দিনে। তো আমি আশা করি উনি বিএনপিকে সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে সঠিক রাস্তা দেখাতে পারবেন। এবং তিনি যদি, আরেকটা আমার দাবি থাকে, তিনি যেন
দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে অ্যাকাউন্টে নেন। উনি যেন এই বিগত 15 বছরের সরকারের মতো নিজেকে এককভাবে সমস্ত ক্ষমতার উৎস না করেন। উনি যেন জনগণ এবং জনগণের পক্ষে কথা বলা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিকে যেন উনি অ্যাকাউন্টে নেন, তাদের সাথেও কথা বলেন, পরামর্শ করেন, তাদের সহযোগিতা কামনা করেন। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি জামান সাহেব আপনার কাছে। জনাব তারেক, আপনি ছিলেন অনুষ্ঠানে, আমি আই বিলিভ, এবং উনি ওনার এক ব্যাকগ্রাউন্ডের বক্তৃতাতে একটা লোকে কিন্তু ওনার থেকে চোখ নাড়ায় নেই বিকজ অফ ওনার মিশন। হ্যাঁ, কেমন লাগছে? ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন, আমি নিজেও ছিলাম ওই মিটিংয়ে, আমি তার পুরো বক্তব্যটাই শুনেছি আজকে। এবং বিশেষ করে আপনি যেটা বললেন যে ওই যে মেডিকেলের যে ব্যাপারটা, ডাক্তারের যে অ্যাপের যে ব্যাপারটা, এটা আমি অনেক আগেই জানি, যেহেতু আমি বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। এটা একটা কারণ হতে পারে, হয়তো বা তার সহধর্মিনীর একটা জুবাইদা রহমান, উনি হয়তো বা ওনাকে ইনফ্লুয়েন্স করেছে, করেছে। এবং আমি আমি আমার নির্বাচনী প্রচার অভিযানে গিয়ে, আমার নির্বাচনী এলাকা আপনি জানেন যে ওই আসনটাতে এখনও ঘোষণা হয়নি, ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি আমি জানি না কেন। আমি বলেছি যে আপনারা নিশ্চিত থাকুন, যদি আমার দল ক্ষমতা আসতে পারে, আমি নির্বাচিত হতে পারি, এবং বিএনপি যদি ক্ষমতা আসে, বিশেষ করে ওই যে ইউরোপীয় দেশগুলোর মতো যেভাবে অ্যাপে আপনার মনে করেন, এবং একটা সবচেয়ে ট্রিটমেন্টটাকে ইজি করে দেওয়া। এবং উনি অনেক আগে একটা বক্তব্যে বলেছিলেন যে একটা মানুষ যখন সামান্য কিছু তার একটু রক্ত জড়ে বা হাতের আঙ্গুলে একটা কিছু হয়, সে কিন্তু সরাসরি চলে যাচ্ছে মনে করেন সিলেট ওসমানী মেডিকেল হসপিটাল বা ঢাকা হসপিটালে চলে যাচ্ছে। তাহলে তার যদি একটা জিপি থাকে, এখন তো আছে ইউনিয়ন অফিসে, এখন ইউনিয়ন অফিস থাকে তার বাড়ি থেকে, হেলথ কমপ্লেক্স থাকে তার বাড়ির থেকে প্রায় 3 মাইল দূরে, এবং সে চিন্তা করবে 3 মাইল বা 4 মাইল জায়গা যাওয়ার পরে যদি বলে ওই জায়গা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, আবার তার চলে যাও, তাহলে তার সময় নষ্ট, বা এত দূরে যায়ও নাই বা মানুষ। তখন তার যদি প্রত্যেক ওয়ার্ডে একটা মেডিকেল সেন্টার করা যায়, বা হেলথ কমপ্লেক্স যেটা বলছেন ওইভাবে করা যায়, প্রাথমিক চিকিৎসাগুলো ওইখানে দিয়ে দিল, যদি কেবলমাত্র জিপি বা দায়িত্বরত ডাক্তার তাকে রেফার করে হসপিটালে, তবেই কেবল তার হসপিটালে আসার প্রয়োজন আছে, অথবা প্রয়োজন নাই। তার মানে আপনি দেখেন কতটুকু কিউ কমানো যাচ্ছে, কিন্তু খেয়াল করুন আপনি, এটা কিন্তু খুব জরুরি বাংলাদেশে। শুধু ট্রিটমেন্ট না, উনি স্পোর্টস নিয়ে বলছেন। হ্যাঁ, না বল, আমি শুনছি, আমি যেহেতু আপনি এটা নিয়ে আসছেন প্রসঙ্গটা, আমি স্পোর্টসের কথা বলছি, আমি কোনো পলিটিশিয়ান মুখে এডুকেশনের যে ব্যাপারটা, আমি আসলে অনেক পিছনে, মানে কথাগুলো ক্লিয়ার শোনা যায় না। এডুকেশন নিয়ে যেটা বলছেন, স্পিকারে সমস্যা হচ্ছিল, এডুকেশন নিয়ে বলছিল উনি, যে ওই যে ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডিউসটা করবেন, অনেক ল্যাঙ্গুয়েজ করবেন, একটা জিনিস যেটা এই সকল দেশের মতো। হ্যাঁ, আমি একটা জিনিস আমি আপনাকে বলি, ধরুন আমি সৌদি আরব গেলাম গত কয়েক মাস আগে। সৌদি আরবে গিয়ে দেখলাম যে শ্রমিক ভিসায় যারা গেছে, আমিও শ্রমিক ভিসায় গেলাম, আপনিও শ্রমিক ভিসায় গেলেন, আমি হচ্ছে বাংলাদেশি, আপনি হচ্ছেন ইন্ডিয়ান। পার্থক্য হচ্ছে আম ডেডিকেটেড, ডাইহার্টেড, এনার্জেটিক, এবং আমি কাজের প্রতি আমার মনোযোগ, আমার প্রাথমিক যে ল্যাঙ্গুয়েজটা জানা নেই, প্রাথমিক কথাবার্তা বলার যে আইএলটিএস আমরা বলি না যে ইয়েস নো ভেরি গুড, এটা আমার নাই। আপনি ইন্ডিয়ান, আপনাকে তারা 3 দিন 4 দিন 10 দিন এটা কোর্স করাই দিয়েছে। হ্যাঁ, আপনি ইয়েস নো ভেরি গুড পারেন, আপনি হচ্ছেন আমার লিডার। হ্যাঁ, ইউ আর নট ডুইং এনিথিং, আপনি 22,000 টাকা ইনকাম করেন আর আমি 8,000 টাকা ইনকাম। এক্স্যাক্টলি। আপনি জনাব তারেক রহমান সাহেব এটাই বলছেন যে আমি শুনছি, আমি এটা স্কিল ডেভেলপমেন্ট না, শুধু মনে করেন, আমি আমার কথা বলি, আমি এদেশে, আমি প্রথম আসলাম ডাবলিন সুইডেন, আয়ারল্যান্ডে পিএইচডি করার জন্য। এখন যদি মনে করেন আমি সৌদি আরবের কোনো একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য যেতাম, আমি তো আরবি ল্যাঙ্গুয়েজ জানি না। তাহলে শুধুই যে আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ ভাষাতে স্ট্রিক্ট থাকতে হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নট নেসেসারিলি। এবং এখন তো আপনি যদি ইকোনমি হিসাব করেন, সত্য কথা আপনার ব্রিটিশের ইকোনমির চেয়ে আপনি মিডল ইস্টের ইকোনমি, আপনার মনে করেন জার্মানি বা কানাডা, অনেক দেশের আছে। তাহলে আপনার ফ্রেঞ্চ ভাষা শিখতে হবে, স্প্যানিশ ভাষা শিখতে হবে, যার যেটা প্রয়োজন সে অনুযায়ী, এবং স্কুলেও ওই রকম অপশন থাকবে। এবং এখন তো মনে করেন, লেটস সে ফর এক্সাম্পল আমি বলছি, আপনার স্কুলে আপনি স্প্যানিশ ভাষা শিখাবেন, আপনার স্প্যানিশ কোনো টিচার নেই, আজকাল তো কমপ্লিটলি টিচার ছাড়াও আপনি অনলাইনে ইউটিউবে ঢুকিয়ে আপনি শিখতে পারতেছেন ল্যাঙ্গুয়েজ ইজিলি। এআই দিয়ে আপনি ক্লাস রেডি করতে পারছেন। কাজেই ওনার এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা নিঃসন্দেহে আমি মনে করি তৃতীয় বিশ্বের উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থানকে সামনে নিয়ে। আরেকটা প্রশ্ন, যেটা আপনি বক্তৃতা শুনছেন, এই যে কৃষক, আমি খুব সারপ্রাইজড হয়ে গেলাম জনাব তারেক রহমান সাহেব এটা নিয়ে রিসার্চ করে না করলে বাইর করতে পারতেন না। আমি কিন্তু এখন আমার মোবাইলে ঢুকে দেখে ফেলি কালকে বার্মিংহামের ওয়েদার কেমন থাকবে, বৃষ্টি হবে কি হবে না। তো আমার বাংলাদেশে যেটা উনি বলছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এগ্রিকালচারের জন্য, যে আমি কালকে আমার জমিতে সার দেব, কালকে বৃষ্টি হবে,
আমার শার্টটা বৃষ্টি নিয়ে গেছে, নষ্ট করে নষ্ট করেছে। উনি বলছেন উনি এমন একটা অ্যাপস তৈরি করবেন, এমন একটা সিস্টেম তৈরি ওই করবেন, অ্যাপ বলে দিবে ওই অ্যাপসে জায়গার বলে দিবে weather কালকে কি, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হবে না, ওইটা শার্ট দেখে দেবে। সে তার সার প্রয়োগ করবে। এই জিনিসটা যদি বাংলাদেশে ইজি নাওয়াডেজ introduce- ইজি, হ্যাঁ। কারণ এখন মোটামুটি বাংলাদেশে গরিব হলেও হ্যাঁ। ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইল আছে এবং ইন্টারনেটও আছে। ইন্টারনেট আছে, কাজে একটা অ্যাপ ডেভেলপ Data, করাটা ইজ নাথিং 1 লক্ষ টাকা দিলে একজন একটা অ্যাপ সুন্দর করে হ্যাঁ। ডিজাইন করে দিবে। এটা গভর্নমেন্ট তরফ থেকে করবে। গভর্নমেন্ট থেকে করতে, আমি একটা কথার কথা বলতেছি, এটা তো এক্সপেন্সিভও না। কাজে এই যে ওনার যে চিন্তাধারাটা আপনি খেয়াল করুন, এটা তো পয়েন্ট টু পয়েন্ট সবগুলো তো ব্যাখ্যা করা যাবে না। ওনার যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা নিঃসন্দেহে জেন জি এর স্বপ্নের সাথে সামঞ্জস্য রেখেই ভবিষ্যৎ একটি সুখী মানে সমৃদ্ধ একবিংশ বাংলাদেশ, শতাব্দীর সাথে মিলে একবিংশ যাচ্ছে। শতাব্দীর সাথে মিলছে। উনি মিল রেখেই তার চিন্তা ভাবনাটাকে সাজিয়েছেন। আর সে কারণেই উনি সেই 19 দফা তো ছিল জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত যে বিএনপি ছিল, বিএনপির যে 19 দফা, অনেকেই 31 দফা 31 দফা বলেন, আমি অনেক 20টা জায়গায় বলছি ভাই, আপনি বলেন এটা 19 দফার এক্সটেন্ডেড ফরম্যাট হচ্ছে। উনি যে বলছেন আজকে সেটা। আজকে কিন্তু উনি বলছে এই কথাটা যে 19 দফার Modify করা এক্সটেন্ডেড হয়েছে। ফরম্যাট হচ্ছে, মডিফাই করা, কারণ যুগের সাথে আপনি তাল মিলিয়ে তাল যাচ্ছে। করবেন, আপডেট করবেন, যুগ যেটা চায়। আর এটাই তো জেন জি এর স্বপ্ন, জেন জি এর স্বপ্ন এটাই এক। দ্বিতীয়ত যেটা বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি রাজনীতির কথা, যেটা উনি আজকে কমই বলেছে কিভাবে শুধু মানুষের Develop উন্নয়ন, করবেন। অর্থনৈতিক ডেভেলপমেন্টগুলাই বলেছে বেশি। রাজনীতির কথা যদি বলেন, দেখুন বাংলাদেশে আপনি অস্বীকার করতে পারবেন না মানবাধিকার পরিস্থিতি সবসময় কিছু না কিছু প্রশ্নের সম্মুখীন ছিল। True. এখন বিশেষ করে যেটা তত্ত্বাবধায়ক সরকারের সময় সাধারণত আমরা দেখি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিগুলা উন্নত হয়, কিন্তু আনফর্চুনেটলি এই সরকারের সময় অন্তর্বর্তী সরকার বলুন আর তত্ত্বাবধায়ক সরকার বলুন, যে নামে আখ্যায়িত করুন না কেন, তারা বরং ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আরও ক্রেডিবল হতে কাজ করে দেওয়ার পরিবর্তে মনে হচ্ছে কেন জানি তারা কোনো একটা শিথিলতা দেখাচ্ছে, যার ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে, মাজার পুড়িয়ে দিচ্ছে, নারীদেরকে দিয়ে ফুটবল খেলতে দিচ্ছে না, একজন নায়িকাকে দিয়ে শোরুম উদ্বোধন করতে দিচ্ছে না। ভাই, মাজারের যদি কেউ গাঁজা সেবন করে, হোয়াট ইউ নিড টু ডু, ইউ শুড টেক হিম টু দ্য কোর্ট and the court will decide whether he will be punished or will be on open air space. You have no right to take the law in your hand. When you will take the law in your hand, that means you are doing mob, you are committing mob violence. আমি জানি না কেন সরকার এগুলা কেন জানি মনে হচ্ছে, ওই যে বললাম পিছন থেকে। আর সে কারণে উনি একটা কথা বলে শেষ করেছেন, যে তারেক রহমান সাহেব, খেয়াল করুন তার বিচক্ষণতা দেখুন, যে আগামী নির্বাচন আপনারা যেভাবে মনে করছেন সেভাবে সহজ হবে না। উনি 1 বছর আগে বলছিল, আজকে শেষ বক্তব্য উনি এই কথা সেখানে বলে গেছে বাংলাদেশে যাওয়ার আগে, যেভাবে মনে করতেছেন সহজ হবে না। পিছন থেকে কালো গহ্বর থেকে একটা অদৃশ্য কালো শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি পিছন থেকে টানতেছে, দেশকে সাথে সামনের দিকে নিয়ে যাওয়া যায় না। তার কারণটা হচ্ছে তারা ওই শক্তিটাই, ওই অদৃশ্য কালো শক্তিটাই আমি মনে করি তারা মূলত যদি দেশকে একটা বিশৃঙ্খল অবস্থায় রাখা যায়, তাহলে তারা গুলাপানিতে মাছ শিকার করে তাদের রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ, ফাইন্যান্সিয়াল করাপশন তারা কন্টিনিউ করতে পারবে। বিদায় এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ। এবং তিনি অত্যন্ত, আমি তার আজকের যে বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে ইটস রিয়েলি একজন রাষ্ট্রনায়কের বক্তব্য হয়েছে। একটা রাষ্ট্রকে নিয়ে একজন মানুষ যে কতটুকু ভাবনা করে চিন্তা করে এটাই ফুটে উঠেছে তার আজকের এই বক্তব্যের মধ্যে দিয়ে। আমি স্যালুট জানাই এবং আমাদের শুভকামনা থাকবে জনাব তারেক রহমান সাহেব, আপনি জনগণের ভালোবাসা নিয়ে, 18 কোটি মানুষের শ্রদ্ধার ভালোবাসা নিয়ে আপনি যাবেন, এবং আমরা আপনার দীর্ঘায়ু কামনা করছি। এবং যে চিন্তাগুলো করেছেন, মনে রাখতে হবে আপনাকে যে জিনিসটা আমরা বলবো, যে আপনার এই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য ইউ নিড এ স্ট্রং ওয়ার্ক ফোর্স, ইউ নিড এন এডুকেটেড অ্যান্ড করাপশন ফ্রি, এবং যা দেশকে আসলেই ভালোবাসে এই ধরনের একটা ওয়ার্কিং টিম আপনার প্রয়োজন। দ্বিতীয়ত আমি শেষ করছি আমার, এবং দ্বিতীয়ত আপনার নিরাপত্তার ব্যাপারটা, আমি এইটা নিয়ে একটা দীর্ঘ ভিডিও করেছি। আমি ছোট্ট একটা বিষয় নিরাপত্তা নিয়ে আমি কথা বলবো, আমি আসছি। আমি একটু একটা জিনিস, আপনি কিছুটা শুনছেন শামীম সাহেব, একটা জিনিস আপনার কাছে আমার একটু প্রশ্ন, সেটি হচ্ছে যে আমার আরেকটা জিনিস ভালো লাগছে, আমি যখন ক্রিকেট খেলতে যেতাম তখন বাবা মা কিন্তু আমার বকতো, প্রচুর বকতো, মানে ক্রিকেট খেলবি কেন, তোর কাজ হচ্ছে শুধু বইয়ের কালো দাগ মুখস্থ করা, মানে বুঝছেন তো, ন্যারেশন ফ্যারেশন সেন্টেন্স কত কিছু পড়া, বুঝছেন তো। ক্রিকেট খেলতে দিত না, ফুটবল শেষ পর্যন্ত বাসায় আলোচনা, পর্যালোচনা, সমালোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলো এভরিডে 1 আওয়ার খেলতে পারবো, 1 আওয়ার, বুঝছেন তো। এবং মাগরিবের নামাজের আজান দিলে বাসায় ফেরত আসতেই হবে, দ্যাটস ওয়াজ এ রুটিন। আজকে তারেক রহমান সাহেব একটা কথা বলছেন, আমি পরে বসে চিন্তা করলাম যে উনি কম্পালসারি একটা সাবজেক্ট রাখবেন স্পোর্টস,
ইফ ইউ আর আমি যেমন বায়োলজি নিছি, আপনি ম্যাথ নিছেন, উনি কৃষি বিজ্ঞান নিছে, আরেকজনের গ্রাহস্থ অর্থনীতি নিতে, এমন মনে হয় বাংলাদেশে আপনারা জানেন সেগুলো এক্সট্রা কারিকুলাম সাবজেক্ট হিসেবে। উনি বলছেন যে এক্সট্রা সাবজেক্ট ম্যান্ডেটরি স্পোর্টস নিতে হবে একটা। এখন কেউ ভলিবল নিতে পারে, কেউ ব্যাডমিন্টন নিতে পারে, কেউ ক্রিকেট নিতে পারে, কেউ ফুটবল নিতে পারে। তাহলে একে জাতি হিসেবে ক্রিকেটের মাধ্যমে আমরা অনেক দূর যেতে পারবো, দুইয়ে একজন ক্রিকেটার সচিন তেন্ডুলকারের মতো বা উনি ডেভিড বেকহামের এক্সাম্পল দিয়েছেন তার মতো অনেক জনপ্রিয় এবং রিচ হতে পারবে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ইটস এ ভেরি গুড আইডিয়া। আমি একটা জিনিস বলি, উনি একটা ইন্টারন্যাশনাল এরিনাতে আছে। এই ইন্টারন্যাশনাল এরিনা বলতে আমি এটাই বোঝাচ্ছি, উনি এখানে বসে বায়োস্কোপের মতো দেখতেছে ফ্রান্সে কি হচ্ছে, স্পেনে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, ভারতে কি হচ্ছে। এবং আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করেন তারা বইপত্র পড়েন না, তারা বাইরের কোনো খবরও দেখতে না। তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, বেশিরভাগ, সবাই না, যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ মোস্ট অফ দেম, ওগুলোর দরকার নাই। তারা ওই যে মাঠে গিয়ে মেটো বক্তৃতা দেয় এবং সেইভাবেই মানুষের মন জয় করে। তো যদি উনি এই 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 পরিবর্তনটা আনতে পারেন, আমি 100% অ্যাপ্রিসিয়েট করি। আমি আপনার দল করব এমন দরকার নেই, কিন্তু আপনার ভালো কাজকে কেন আমি সমর্থন করব না? ওয়াই নট? সো আমি মনে করি যে উনি যে বাস্তবতা বা যে এক্সপিরিয়েন্সটা অর্জন করেছে, যেমন আমি আজকে যে কথা বলতে পারছি, বিশ্বের বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলতে পারি, তার কারণটা হচ্ছে আমি লন্ডনে থাকি, অথবা আমি জার্মানিতে একসময় মেইনস্ট্রিম পলিটিক্স করেছি, অথবা স্টাডি। হ্যাঁ, তো যার জন্য আপনি কেন, কারণ আপনি কনসালটেশনে ডেইলি, আপনি বিভিন্ন দেশের খবর পড়তে হবে আপনাকে, বাধ্য আপনি। সো সেই ধরনের একটা যদি উনি যদি স্পোর্টসের, কারণ স্পোর্টস আজকের জমানায় একটা দেশকে নট অনলি স্পোর্টস, না আমি একটা কথা বলি, আজকের জমানায় স্পোর্টস কিন্তু পৃথিবীতে মানে একটা দেশকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আপনি মনে রাখেন, বাংলাদেশের ক্রিকেটে ঢোকার পরে বাংলাদেশের নাম যত লোক শুনছে, শুধু ক্রিকেটের কারণে চিনছে বাংলাদেশকে। এইসব কারণে, বিভিন্ন কারণে স্পোর্টস। এবং নট অনলি দিস, আপনি ভাই আপনি পদার্থবিজ্ঞান পড়তে চাচ্ছেন না, আমার বাবা মা আমার কোন না তুই ডাক্তার হতেই হবে, ঠিক আছে? মানে আই ডোন্ট লাইক ডাক্তার, ঠিক আছে? যার জন্য আমাদের তো মেধার বিকাশ হচ্ছে না। এখন ইউ আর এ ক্রিকেটার, আপনাকে স্পেস দেওয়া হোক, ক্রিকেট খেলো তুমি বাবা, তুমি। আমি একটা কথা বলবো, নুরুজ্জামান ভাইয়ের কথা বলে, ওটা এটার সাথে রিলেটেড। আমরা যারা মব, আমি এটাকে মব সন্ত্রাস বলি, মব ভায়োলেন্সও বলি না, আমি বলি মব সন্ত্রাস। এই মব সন্ত্রাসটা আমি খুবই কনফিউজড। আমি যখন আপনার এখানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলো, আমি দ্ব্যর্থহীন ভাষায় এই ছাত্রদের জুলাই আন্দোলন এবং ইউনূস সাহেবের সরকারকে ব্লাইন্ডলি সাপোর্ট করি, স্বাগত জানিয়েছেন, হ্যাঁ, এবং সাপোর্ট করে গেছি বিভিন্ন সময়। কিন্তু যেটা নুরুজ্জামান ভাই বলল, উনি আরেকটু শক্ত করে বললে ভালো হতো। আমি আরেকটু শক্ত করে বলবো যে আমার কাছে মনে হয় যে এই সরকার ইন্ধন দিচ্ছে এই ধরনের মব ভায়োলেন্স যাতে চলে। মাঝার ভাঙ্গা হলে ইউনূস সাহেবের কি লাভ? তাহলে কেন উনি এটা বন্ধ করতেছে না? একজন, আমি ওইটাই অদৃশ্য শক্তি বলে আমি বলেছি, একজন নারীকে বাসে ট্রেনে একটা লোক বলতেছে তোমার ড্রেস এটা নেই, এই অদ্যত্ব সে পেল কোথায়? আরেকটা লোক বলতেছে যে ৭১-এর আরেকটা লোক, সে জামাত করে না কি করে জানি না আমি, সে বলতেছে যে ৭১ ছিল নিকৃষ্ট জেনারেশন। আপনারা পড়ছেন কিনা জানি না, খবরে আসছে, ইয়েতে পত্রপত্রিকায় আসছে যে ৭১-এর জেনারেশন হচ্ছে নিকৃষ্ট জেনারেশন। এই লোককে অ্যারেস্ট করে নাই। কিন্তু এই যে সাংবাদিকের নাম কি বললেন, ওই আনিস আলমগীর, আনিস আলমগীরকে গ্রেফতার করে ফেললো। সে দুটো কথা বলছে, তাও এমন কোনো বিরোধিতা সে করে নাই। হ্যাঁ, তো আপনি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গালি দিচ্ছে, শেখ মুজিবের মাথায় ওই বাড়ি ভাঙছে, তাকে আপনি আশকারা দিচ্ছেন। আর যে বাংলাদেশের আপনার গণতন্ত্রের জন্য কথা বলতেছে, তাকে আপনি বলতেছেন যে আপনার সরকারের বিরোধী। এই জন্য তো বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতায় বসায় নাই। আপনি বৈষম্যহীন সমাজ করার প্রতিজ্ঞা নিয়ে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আনিস আলমগীর সাহেবকে কেন ধরছে আপনি জানেন কিনা?
উনির বক্তৃতা তো কোর্টে যা বলছে আমি তো শুনছি। না, ওনাকে এই কারণে ধরা এখনো ক্লিয়ারলি কিছু বলা হয়নি ওনাকে কেন ধরছে। বলেন তো আপনি। ওনাকে এখনো ক্লিয়ারলি বলে নাই, আমি তো বললাম যে এখনো কি ক্লিয়ারলি না, 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 ওনা অর্থাৎ এমন কি না, ওনার কাছে এমন কিছু জিনিস ওনার মধ্যে আছে বা পাইছে তারা এখন ডিসক্লোজ করে নেই। ফারুক ভাই শুনেন, সরকার সবের ভিতরে পায়। আপনাকে যদি কোনো সরকার চায় তাহলে আপনার মাংসের ভিতরে এটম বোম পাবে। একটা কথা বলে দিই, এই যে আনিস আলমগীর বলেন আর আরো কয়েকজন আছে যেমন তুষার আব্দুল্লাহ, তারাই বলেন, তারা কিন্তু মানে এখনো চাচ্ছে ফ্যাসিস্টকে কোনোভাবে এখানে উপস্থাপন করা যায় কিনা এই দেশে। গুড, আমি একটা জিনিস বলি, একজন সাংবাদিক চাইতেই পারে না, আমি বলি সে চাইতেই পারে, কিন্তু তাকে আমি বলি, আমি ছোট্ট একটা আমি আপনাকে একটা কথা বলি, শামীম ভাই তাকে কন্ডেম করবে জাতি না, তাকে কন্ডেম করবে সে যদি এখন এই সরকার, বিএনপি, তারপরে জামাত, সবাই মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, তারা সবাই মিলে এই ফ্যাসিস্টকে তাড়ালো। এই ফ্যাসিস্টের বিচারের জন্য সবাই কাজ করে যাচ্ছে এবং আপনিও মর্মাহত, উনিও মর্মাহত যে আশুলিয়াতে মানুষকে থপ করে ফালাইয়া পড়াই দিছে এবং আর্মি দিয়ে ফায়ার করাইছে, অনেক কিছু আমরা জানি। এখন আপনি এই মানবতা বিরোধী অপরাধ, এই ঘৃণিত অপরাধী লোকটার পক্ষে আপনি কথা বলবেন আবার? না, এই ধরনের কোনো কথা কিন্তু তুষার বলছে কিনা আমি একদম ওই যে যার কথা বললেন উনি আমি দুজনের কথাই বললাম। তবে ফারুক ভাই আমি একটা কথা বলি, একটা সরকার চাইলে, আপনি বাসায় বসে আছেন, আমার চোখের সামনে ঘটছে, আমার চোখের সামনে, আই এম দ্য উইটনেস, একটা পিস্তল নিয়ে তার হাতে জোর করে এইভাবে হাতে দিয়ে হাতে পিস্তল পারে, সরকার পারে না এমন কিছু পারে। কিন্তু আমি এটা এই দুজনের নাম বললাম, ওনারা তো চাচ্ছে কি জানেন কিনা, শামীম সাহেব উঠে যান, আপনি উঠে যান, এখানে বসবে ইনু সাহেব, যেটা শেখ হাসিনাকে গণতন্ত্র শেখাইছে আর কি, আর এখানে বসবে ওবায়দুল কাদের সাহেব, আমার ছাত্রলীগ আছে। এই দুইজন এখনো চাচ্ছে, আরও আছে, এই দুইজন বলবো না, আমি ওনাদেরকে রেসপেক্ট করি, ওনাদের মেধাকে, ওনাদের অবশ্যই বাক স্বাধীনতা বলছে, আমি জানি ডাইরেক্ট টিভিতে ওনারা এইটাই বলে, ওনাদের কাজটাই তো হচ্ছে এটা। এখন ওনারা যদি বলে ঠিক আছে, আপনি যেটা বলছেন একটু আগে যে মাজার ভাঙবে কেন, ওনারা বলুক, মাজার ভাঙার রাইট নেই কারো। একজন মহিলা কি ড্রেস পরবে এটা বলার কারো রাইট নেই। আমার মুক্তিযুদ্ধকে নিয়ে কমেন্টস করার রাইট বাংলাদেশে কারো নাই, এটা নিয়ে কথা বলুক। ওনারা যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে তাদেরকে সাহেব কিছু বলতেছে না, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছে ওপেনলি বলতেছে বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। আমার কথাটা আপনাকে আমি বলি, শেষ করি, আমার শেষ করতে হবে। কিন্তু আমার প্রশ্ন, আপনি যে দুইজন লোকের নাম বললেন, ওই দুইজন লোক যদি বলে যে কালকে যদি আমি ওনাকে সাপোর্ট দেব, যদি বলে যে মুক্তিযোদ্ধাকে উনি জামান সাহেব অপমান করছে এবং আনিস আলমগীর সাহেব এটা ব্যাটো দিচ্ছে, আমি তার সাথে আছি, কেন আপনি মুক্তিযোদ্ধা? আনিস আলমগীর সাহেব, আমি আপনাকে বলি, কোর্টে যে বক্তব্যটা দিয়েছেন উনি এখন ডিসক্লোজ করা হয়নি কোনো বক্তব্য। উনি একটা কথাই বলছে যে আমি সাংবাদিক, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে প্রশ্ন করা। আমি কারো কাছে উনি কোনো প্রশ্ন করে নাই, উনি মন্তব্য করেন, হি ইজ নট এ হোস্ট। না ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে এটা যদি সত্য হয়, আমি একটা ছোট্ট কথা বলি ভাই, আপনারা জয় মামুনকেও চিনেন, আপনারা মুন্নি সাহাকেও চিনেন তো, আপনারা সাগররুনিকেও চিনেন, এবং আপনারা কি নাম, ওই যে যখন সাগররুনিকে মারা হয় তখন সে প্রথম আন্দোলন করছিল, পরে করে ফেলছে, সে থামিয়ে গেছে নোয়াখালী বাড়ি, বলেন ফেনীর দেশ ডিভিসি নিউজে মালিক ছিল, আমার নাম ইকবাল সোবহান চৌধুরী, হ্যাঁ মনে আছে আপনার? মানে তারা কিভাবে আন্দোলন করছে, তখন বলতে ভাই তোমার কি দরকার, মন্ত্রণালয় নিয়ে যাও, তোমার কি দরকার, অ্যাডভাইজার নিয়ে যাও। এই সাংবাদিক সমিতি থেকে আই নো এভরিথিং। তো এখন সেম আনিস আলমগীররাও যদি এখন বলে, তো আমি সবার ইতিহাস ফিরিস্তি সবাই জানে, সবাই জানে যে এই বিফোর 5th of August 2024 এই 4-5 জন এখন যে বেশি কথা বলতেছে না, হাঁটুর বয়সী বলতেছে না, তারা কি করছে না করছে এভরিবডি নোজ। বাট মাই কোশ্চেন ইজ, না তারা অনেক বড় কাজ করছে এই মানুষ পড়ানোর জন্য, না এই জুলাই আপনি যদি একটা দেখাইতে পারেন আজ পর্যন্ত জুলাই আন্দোলনের মধ্যে এই দুইজনের নাম বলছেন একটা, আমি আজকে লাইভে বলে গেলাম যে না এদের না, আমি বলছি জুলাই আন্দোলন যারা করছে তারা দেশের অনেক বড় কাজ। না আমি এই দুইজনের কথা বলছি, এই জুলাই আন্দোলনের লাশ পড়ানো নিয়ে বলেন, এই জুলাই আন্দোলনে মানে ওই যে একটা ছেলে বলছে না, হাদিজে একটা কথা বলছে যে আমি নামাজ পড়ে বের হলাম মসজিদ থেকে, আমাকে একটা ছেলে এসে বললো, একজন বললো যে ভাই একটা সপ্তাহের জন্য আমার চোখটা দাও, আমি আমার মাকে দেখতে চাই, তখন আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। কই আনিস আলমগীর সাহেব কি এটা নিয়ে বলতে পারে নাই যে কে তার চোখটা তুলে নিল, কে আরেকটা ছেলের মাথা, এটা তো তারা বলে নাই। তারা বলে কি জানেন যে ভাই আমরা এক্সক্লুসিভ ইনক্লুসিভ
ইলেকশন চাই, যারা মানুষ পড়াইছে তাদেরকে আবার ইলেকশন করতে দাও। ভাই আমার কথা হচ্ছে আপনারা যে যে সাংবাদিকের কথা বলছেন, অবশ্যই আমি কাউকে অন্যায়, কারণ বাক স্বাধীনতা ছিল না 15 বছর, এখনো যদি না থাকে তারা চেঞ্জ কি হইলো? কিন্তু এর মানে এই নয় বাক স্বাধীনতার কথা বলে আপনি বাক স্বাধীনতা থাকবেন আর আপনি আমার স্ল্যাং ওয়ার্ড ইউজ করবেন আর আপনি আমাকে ব্রাশফ্রাই করবেন। মানে আপনি চক্রান্ত করতে পারেন না, বাক স্বাধীনতার নামে আপনি চক্রান্ত করতে এই পারেন। চক্রান্তই কারা করছে এটা সবাই জানে। কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ফারুক ভাই, বলেন, যেটা হচ্ছে বাক স্বাধীনতার নামে পুরা বাংলাদেশের স্বাধীনতা, পুরা বাংলাদেশকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে তো কেউ কিছু বলে না। ডেফিনেটলি বলতে হবে, কারণ বলছে কে? না কে বলতেছে? আমার কথা শুনেন। এখন কথাটা হচ্ছে যে এক নাম্বার কথাটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে তো আপনার আনিস আলমগীরও বলে নাই, তাদের বিরুদ্ধে ওই যে কি না বললেন আরেকজনের নাম, উনি তো বলে নাই। উনি শুধু তো বলে যে ফ্যাসিস্টদেরকে কিভাবে মানে মুরগি পোলাও খাওয়ানো যায়, আসেন তাদেরকে নিয়ে কথা বলবেন কেন, তাদেরকে বলছে বিএনপির লোকজন বলছে এটা নিয়ে, বিএনপির সেদিন ওই যে জেনারেল সেক্রেটারি উনি কথা বলছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যারা প্রশ্ন করছে, এক্স্যাক্টলি কথা বলা এলাও না। কিন্তু না এটা যদি আনিস আলমগীর আমি বলি, আপনার সাংবাদিকদের কাজটা হচ্ছে যে আচ্ছা আপনি আমাকে বলেন শামীম ভাই আপনি সো মেনি থিংস ইউ নো, যে বাংলাদেশের সাগর রুনিরে কে মারছে এটাও আপনি জানেন, জানি সাংবাদিকদের ভূমিকা কি ছিল এটাও জানেন, 57 জন আর্মি অফিসারকে কে মারছে এটাও জানেন শব্দটা আমি সন্দেহ না, এটা সবাই জানে, এভরিবডি নোজ। আপনার আর্মি অফিসারটা জানে, সেখানে আমি নামই বলে দিলাম জয় মামুনা সাগরুনির ভূমিকা কি ছিল, এভরিবডি নোজ, তারাও সাংবাদিক। এই আমার প্রশ্ন, সাংবাদিক ভাই তুমি সাপোর্ট করো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, যে কোনো দলকে তুমি সাপোর্ট করতে পারো, ইউ আর নট এ ফেরেশতা, কিন্তু তুমি যেখানে মানুষ হত্যা করা হচ্ছে সেখানে তুমি বলা যায় আর তোর মানুষ দুইটা মারলে কি হয়েছে, একজন কি আমাদের সিইসি বলছে না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, হাদিকে গুলি করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, আরে সিইসি আপনি তাড়াতাড়ি করে দেন, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু সে ইট হিয়ার, যে হাদিকে মারছে কয় একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা ষড়যন্ত্রের অংশ, এটা বিচ্ছিন্ন ঘটনা এটা কেন বলবে এই কথা? এটা আমাকে দিবেন, আপনি বলেন বলেন শুনেন। বিচ্ছিন্ন ঘটনা যেটা উনি তার বক্তব্য থেকে আমার মনে হয় উনি সরি বলছে বলে আবার, হ্যাঁ সরি বলছেন উনি বলার সময় যেটা বলতে বোঝাতে চাইছিল চেয়েছে অন্য কিছু, যে এইটা ঘটনার কারণে নির্বাচন প্রভাবিত হবে না। প্রথম কথাটা যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এই ঘটনার কারণে নির্বাচন পেছাবে বা নির্বাচন কোনো প্রবলেম হবে না। আচ্ছা আমি এটা আমাকে শেষ করতে দিবেন তো? এবং নির্বাচনের আগে এই ধরনের ঘটনা অনেক সময় হয় কি আপনার আলোচনায় বা বক্তব্যের সময় আপনার শব্দ চয়নের কারণে ভাষাগত বা এটার মিনিংটা অনেকটা এদিক সেদিক হয়ে যায়। আমি শেষ করে দেন। ইয়েস, এটা অবশ্যই, এবং তারা তো ব্যাখ্যা দিয়েছে আপনাদের প্রবলেম। না এটা উনি ব্যাখ্যা দিয়েছে, তারা পরে উনি পরে অ্যাপোলজি স্ট্রং অ্যাপোলজি দিয়েছেন। হ্যাঁ দিয়েছে, এবং একজন নির্বাচন তাহলে তো ওবায়দুল কাদের ওর মধ্যে পার্থক্য কি, ওই আজিজ মার্কা নির্বাচন কমিশনের মধ্যে পার্থক্য কি বলেন? না শুনে একটা মানুষের কথা বলার সময় তার শব্দটা হতে পারে, তাহলে উনি তো সরি বলছে, আমি একটা বলছি না, আমি ছোট্ট একটা কথা বলি, আমি একটা কথা বলি। আজকে আমি তারেক রহমান সাহেবের আলোচনা নিয়ে আজকে এত পজিটিভলি আমরা আলোচনা করতেছি না, খুব বলতেছি যে উনি দেশের জন্য এই কাজ করবে, কিন্তু উনি তারেক রহমান সাহেব, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনার ডেজিগনেশন, উনার ওয়েট, উনি সবকিছু, এখন আমি বলছি তার এটা বলা ঠিক হয়নি। আপনারা সমস্যাটা কোথায় জানেন কিনা? আপনারা বলেন যে আমি গুলি করে দিলাম শামীম সাহেবকে, বলে দেন না আমার কিন্তু ইন্টেনশন ছিল না গুলি করার, হঠাৎ করে গুলি বের হয়ে গেছে। আরে কাম অন ম্যান, একজন সিসি না ঠিক আছে, আপনি শেষ করছেন, আমাকে বলতে দিন। আপনি দেখবেন যে এই ঘটনাটার বিচার হওয়ার চেয়ে দেখা গেছে যে এইটাকে উপলক্ষ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এক পক্ষ ব্যস্ত হয়ে গেছে। উনি কি বলতে পারতো? আমার কথাটা হচ্ছে যে এটা অবশ্যই জঘন্য ঘটনা। তাহলে আমি আগে বলিনি, তারপর আপনি বলেন। উনি বলতে পারতো যে ঘটনা হয়েছে আমরা এই ধরনের একটা ঘটনারও আর পুনরাবৃত্তি চাই না, যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে দেখামাত্র পুলিশি অ্যাকশন হবে। থ্যাংক ইউ এটা তো বলা উচিত ছিল। আমি বললাম তো, শুনেন, এখন উনি ওই যে বললাম শব্দ চয়ন না, উনি এটা নিয়েছে কিভাবে? আরে ভাই শুনেন, আমার কথা হচ্ছে গুলি তো আপনি খাইছেন, আমার তো কিছু হয় নাই। হ্যাঁ আচ্ছা, আমি করি নাই। এখন না পারসেপশনটাও আপনাকে বিবেচনা করতে হবে যে কোনো ঘটনার ব্যাপারে। শুনেন, পুলিশ যেমন দেখবেন আপনি তদন্ত করার সময় কাউকে কিন্তু সন্দেহের বাইরে রাখা ঠিক নয়, যে কোনো সন্দেহ করতে। আমি শেষ করি, আমাকে শেষ করতে দিন আগে প্লিজ। দেখুন আপনারা কিভাবে বলেন যে কি জানেন উনি ভুল করছে, উনি চিফ ইলেকশন কমিশনার, উনি ভুল করছে, আমি তো বলছি ভুল করছে। না আপনি বলবেন স্লিপ অফ টাং, আমি বলছি না, সুই ছিল, সুইটা বের হয়ে গেছে। শুনেন আপনি এখন তাহলে আপনি কথা বলবেন না, আপনার সচিব কথা বলবে।
আমলা, সে আপনি আমলা। ওই শেখ হাসিনা ইংলিশে বক্তৃতা দিছে, ইন্টারভিউ দিছে, ভাই তোমার ইংলিশে বক্তৃতা দেওয়ার দরকার নাই, মনে আছে নি আপনার সিএনএন বক্তৃতা দিছে না? হ্যাঁ, হ্যাঁ, আপনার পিএস দেখ, আপনার অ্যাডভাইজার দেখ, হ্যাঁ হ্যাঁ, না জানলে এটা বলা কথা কি বুঝছেন? মানে তো? অ্যাভয়েড আপনার করা উচিত। স্লিপ যদি না, উনি ভুল করছে, এটা ভুল, 100% ভুল। এটা বিচ্ছিন্ন ঘটনা, বাংলাদেশের অবশ্যই মানুষ বিচ্ছিন্ন ঘটনা, এই ধরনের ঘটনা এটা বলে। মানুষের এবং sentiment-এ তিনি আঘাত করছে। তিনি এস.এম. কিবরিয়া এবং আবার ওই আহসানুল্লাহ মাস্টারের ঘটনাটাও নিয়ে আসছেন। যাই হোক, এখন এই যে উনি বলছে আরো ঘটবে। আচ্ছা, আমাদের এই যে পারসেপশনটা যেটা আপনি শুনেন সমাজে, যে এই যে কথাগুলো হয়, যখন আপনি একটা ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিচ্ছেন, হ্যাঁ, কোনো অ্যাকশন আপনি দেখছেন? কোনো অ্যাকশন নাই। একটা কথা বলে দিই, এই ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিচ্ছেন, এই কথাটা শামীম সাহেব বললে ঠিক আছে, চলে, জামান সাহেব বললে চলে, এই কথাটা যদি কালকে ডক্টর ইউনূস বলে, অথবা জনাব তারেক রহমান সাহেব বলে, অথবা বেগম খালেদা জিয়া বলে, এটা এটা শুধু কথা না। না, কিন্তু বাংলাদেশে যে বলছে সে যথেষ্ট মানে অপরিচিত লোক, পরিচিত একজন মানুষ। একজন মানুষ, আচ্ছা, সে বলছে আরেকজন ব্যক্তি বলেছে ৭১-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে প্রজন্ম। যেটা- তাকে অ্যারেস্ট করাটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক 100%। কিন্তু সরকার সেটা করেছে করতেছে না। বলেন, সরকার করেছে, কথা বলেন আচ্ছা, নিয়া। আমি কেন আনিস মানুষ আলমগীরের করে তো প্রশ্ন নাই, আসছে? উল্টা আশকারা আনিস দিচ্ছে। আলমগীর যদি অপরাধের সাথে জড়িত থাকে 100 বার তাকে গ্রেফতার করা হবে। তাকে গ্রেফতার করার পরে আজকে আমি যেটা দেখলাম, তাকে দেখানো হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, কিন্তু তাকে তো গ্রেফতার করার কথা আপনার আইসিটি অ্যাক্টে, হ্যাঁ, ICT Act, you're right, তাকে গ্রেফতার করার কথা। এটা না বলে কেন তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হলো? দেন হোয়াট ইউ নিড টু ডু, পুলিশ অথবা আদালতের অথবা Clear করা উচিত। আপনার ক্লিয়ার করা উচিত, Clear তাকে এই করা কারণে উচিত, গ্রেফতার করা হয়েছে। definitely। আচ্ছা, আপনি আরেকটা কিছু যে কথা বলছেন, আপনি বলছেন যে তিনি আওয়ামী লীগকে ফিরে আসার জন্য কথা বলেছেন, আমি নিজেও শুনেছি। ফ্যাসিস্টকে আসো ভাই, Yes. আসো, বুকে আসো। না, তিনি বলছেন যে নির্বাচন সবাইকে নিয়ে হওয়া নিয়ে উচিত, হওয়া তিনি উচিত, এটাই হ্যাঁ, বলেছেন। আওয়ামী লীগ ওইভাবে বলেনি। এখন জুলকারনাইন সাহেবের কথা আপনি বলছেন, আরো অনেক কথা। জুলকারনাইন সাহেব কিন্তু আন্দোলনের সময় সুস্পষ্টভাবে আন্দোলনের পক্ষে ছিল, হ্যাঁ, কখনোই শেখ হাসিনার অবশ্যই পক্ষে ছিল না সে। হ্যাঁ, এখনো আছে। আচ্ছা, এখনো আছে, এখনো আছে আন্দোলনের হ্যাঁ, পক্ষে। এখনো আছে। আচ্ছা, মাসুদ কামাল আন্দোলনের সময় জনগণের পক্ষে ছিল, সে কিন্তু শেখ হাসিনার পক্ষে ছিল না। আমি শেষ করি আপনাকে, কিন্তু আপনার এই আমি আরেকজনের নাম বলছি, নামটা লুকিয়ে দেন না। না বলেন, আমি বলি, আপনি আমার আসল নামে নোট না, করেন নাই। খুঁজতেছি বলেন। না থাক, আমি কারোর নাম লাইভে কারোর নাম না, বলতে আমি আর কি চাচ্ছি একটা না। বলতে চাইছিলাম, আমি ভুলে গেছি এই জন্য। কারণটা হচ্ছে কি জানেন, তারা বিগত সরকারের সবচেয়ে বেনিফিশিয়ারি, যেমন ওই সমকালের আল্লাহ পাক জয়ী মামুন। না, আমি জয়ী মামুন না, সমকালে একজন ছিল গোলাম সারোয়ার সাহেব, মনে আছে নাকি? আল্লাহ ওনাকে বেহেশত নসিব করে। উনি বলছেন যে নোবেল প্রাইজ পাওয়া মাননীয় উচিত নেত্রী, আপনাকে তো নোবেল প্রাইজ দেওয়া দরকার। এখন না, ওগুলো তো অনেক আছে। ওই যে তারপর আরেকটা আছে যে বাবু মুজাম্মেল বাবু সম্পর্কে আমি একটা কথা বলি। না, আমি কথাটা কেন শুনেন, আব্দুল নূর তুষার নিয়ে বলছিলাম আমি। হ্যাঁ, আব্দুল নূর তুষার চিনেন তো? এখন উনি বেশ টকশোতে, আগে টকশোতে অত করতো না, কিন্তু উনি আবার এখন ছেলেদেরকে বলে তোমরা তো আমার হাঁটুর বয়সী, সবাই যেই যাক সে তার হাঁটুর বয়সী। উনি না, উনি আন্দোলনের পক্ষে ছিল ওই সময়। কখনো ছিল না। শেখ হাসিনার সময় আন্দোলনের পক্ষে ছিল না। আমি কখনো ছিল না, ওয়ার্ডটা বললাম। শেখ হাসিনার সময় সে আন্দোলনের পক্ষে ছিল না। কখনো ছিল না, জাস্ট আর কিছু বললাম না আপনাকে আমি। সে আন্দোলনের এখন উনি পক্ষে, কখনো ছিল না। যাক, বাদ দেন। উনি তো অনেক অনুসন্ধান, ওনার ইয়ে থেকে তো নিয়ে আমি অনেক ভিডিও করলাম, অনেক রিপোর্ট করতো না। আমি অনেক ভিডিও করেছি ওনার নিউজের উপর বেস করে। উইথ আপনার তখন এটা দায়িত্বে ছিল কে? আমার মেয়র মারা গেছে, আনিসুল হক সাহেব। একটা শব্দটা পাইছিলাম আমি, একটা বলতে আবার ভুলে গেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কি জানেন, যে আপনি একটা কথা বলবেন, সেটা একভাবে আসবে। আচ্ছা, আমি বলে দেবো আবার। এই যে আপনি বলছেন যে এরা আন্দোলনের পক্ষে, কিন্তু এই আন্দোলনের সময় আন্দোলনকারীদের শেখ হাসিনার পতনের অন্যতম কারণটা ছিল, আন্দোলনটা বেগবান হয়েছিল রাজাকার বলার কারণে। ঠিক আছে, রাজাকার বলার কারণে শেখ হাসিনা কিন্তু আন্দোলনকারী ছাত্রদেরকে, তার বাচ্চাদেরকে রাজাকারের বাচ্চা বলার কারণে। এই আন্দোলনের সময় মেজর আখতারুজ্জামান কিন্তু আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেছে। হ্যাঁ, আপনি দেখেছেন ওই ভিডিওটা, ওইটা। এই মেজর আখতারুজ্জামান একদিন আমার সাথে টকশোতে বসে একটা চ্যানেলে উনি এমনভাবে তারেক রহমানকে গালি দিয়েছে, আমি পরে বাধ্য হয়েছি। আমি বলছি আপনি এই ধরনের কথা যদি বলেন আমি উঠে যাবো। আমি বলছি তো উনি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তাহলে এই লোকও তো আন্দোলনের অংশগ্রহণকারী, তিনি শেখ হাসিনার কোলাবোরেটর ছিলেন শেষ নির্বাচনের সময়, নির্বাচনেও গিয়েছেন। তো তিনিও তো রাজাকারের নির্বাচন করছে, করে ফেল করছে মেজর আখতারুজ্জামান। হ্যাঁ, করে ফেল করছে, ওখানে আওয়ামী লীগের লোক পাস করছে। যাই হোক, তো ওই লোকও তো তাদেরকে রাজাকারের বাচ্চা বলছে। তাহলে তাকে কেন, যারা বলছেন যে জাতীয় পার্টি ইজ দ্য কোলাবোরেটর অফ বাংলাদেশ আওয়ামী লীগ, সো জাতীয় পার্টি ক্যানট পার্টিসিপেট অন আপকামিং ইলেকশন, হোয়াই শেখ হাসিনা's collaborator মেজর আখতারুজ্জামান
শুড বি ওয়েলকাম, অর হোয়াট ক্যান আই সে, কি কারণে তো আপনি তাকে ধরে নিলেন? আপনি একইভাবে শেখ হাসিনা কোলাবরেটর জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে না, মানে এটা আপনার পক্ষে যাবে না, আপনার রাজনৈতিক সমীকরণের পক্ষে যাবে না। আর মেজর আক্তারকে আপনি নিয়ে আসছেন বিকজ আপনার আগামী নির্বাচনে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চান। আপনার নির্বাচনের আগে একটি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দরকার, মুক্তিযুদ্ধ সার্টিফিকেট একটা দরকার। 71 আপনি একটা সেকেন্ড আমি জামাতের কোন প্রতিনিধি যদি আনতাম তাহলে আপনাদেরকে আমি আমরা জামাতের নাম নেই নাই, শামীম ভাই যেহেতু আখতারুজ্জামান আমার কথা হচ্ছে আপনি এক কোলাবরেটরকে বলতেছেন, এক সহযোগীকে বলতেছেন নেবেন না, আরেক সহযোগীকে বুকে টেনে নিচ্ছেন। আখতারুজ্জামান সাহেব যে দলে জয়েন করছে, আমি নেক্সট উইক এটা নিয়ে কথা বলবো ডেফিনেটলি, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কোথায়, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের সংবাদপত্র সাংবাদিক গত 15 বছর কোথায় ছিল, কি ছিল, এটা আমরা জানি। দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এখন কমপ্লিটলি ডিমোরালাইজড এটা এবং মানে তেলবাদী সাদাবাদ খারাপ এরা, বুঝছেন তো, কিন্তু এখন প্লট পাইছে, ভাষা পাইছে, অনেক কিছু পাইছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যারা, যেমন ওবায়দুল কাদের যখন এই কথাটা বলে, এই টক শোতে বসেই বলছিল যে, যখন আমার মনে আছে আমি টক শোতে, আমাদের সবাই না করছে টক শো করা যাবে না, যে আমাদের ছাত্রলীগ এনাফ টু কন্ট্রোল, মনে আছে আপনার ছাত্রদেরকে, তখন একজন কলার আমারে ফোন করে বললো, আর আওয়ামী লীগের ভাই বলছে কি জানেন, যে এটা ব্যক্তি ওবায়দুল কাদেরের মন্তব্য, এটা আওয়ামী লীগের মন্তব্য না। হুইজ ব্যক্তি ওবায়দুল কাদের? হুইজ জেনারেল সেক্রেটারি। তার নাসির সাহেব কি? নাসির সাহেব সিইসি, চিফ ইলেকশন কমিশনার। উনার কথা বলার সময় 300 বার চিন্তা করতে হবে। না, তার কথাটা বলা ঠিক হয় না, এটা তো আমিও বলছি। আচ্ছা, লাস্ট 1 মিনিট আপনার জন্য তারেক রহমানের দেশ স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে 1 মিনিট আমি শেষ করব প্লিজ। দেখুন তারেক রহমান, আমি তো আগেই বলছি যে জনাব তারেক রহমান, তবে আমি যে জিনিসটা বলছিলাম যে জনাব তারেক রহমান দেশে যাওয়ার পরে আমার একটা অনুরোধ থাকবে তার প্রতি, সরকারের প্রতি। প্রথম অনুরোধটা হচ্ছে তাকে বিশেষ বিবেচনায় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হোক। এটাকে অনেকে সমালোচনা করতে পারেন, বাট এই মুহূর্তে তারেক রহমানের নিরাপত্তা মানে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের নিরাপত্তা। তারেক রহমানের নিরাপত্তা মানে বাংলাদেশের স্বাধীনতা নিরাপত্তা। এবং দ্বিতীয় যে কথাটা আমি জনাব তারেক রহমানের প্রতি, আমি জানি না আমার এই কথাগুলো তার কানে পর্যন্ত যাবে কিনা, আমি অনুরোধ করব আপনি প্লিজ 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 পাবলিক গ্যাদারিং অ্যাভয়েড করুন। আপনি ওপেন জনসভায় কোথাও গিয়ে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জনসভার সামনে বসে যে কেউ মাঝখান থেকে বসে একটা আর্মস দিয়ে কিন্তু গুলি করতে পারে। আর যদি যাওয়া হয়, আমি জানি না, আল্লাহ না করুক, আমি সেটাই বলছি, আর যদি যেতে তাহলে সেটা হচ্ছে যে বুলেট পুরো বডি খাবার দিয়ে, সেটা আমি জানি না কতটুকু কী হবে। তবে আমি মনে করি তিনি বাংলাদেশে গেলেও পার্টি অফিস থেকে, গুলশান অফিস থেকে অথবা বাসার থেকেও তিনি অনলাইনে জয়েন করতে পারেন। ওই জায়গায় টিভি স্ক্রিন আজকাল ফিজিক্যালি একেবারে বাস্তব দেখা যায়। পাবলিক গ্যাদারিংয়ে যেন উনি ফিজিক্যালি গিয়ে অন্তত নির্বাচনের আগ পর্যন্ত উনি যেন গিয়ে হাজির না হয়। আমার অনুরোধ থাকবে তার নিরাপত্তার জন্য। লাস্ট কমেন্টস কোন ব্যাপারে? যে কোনো ব্যাপারে, ইনক্লুডিং তারেক রহমান সাহেব। আমি তারেক রহমান সাহেবের বাংলাদেশের প্রত্যাবর্তন এবং তার নিরাপত্তার জন্য তার শুভাকাঙ্ক্ষী হিসেবে আশা করি তিনি নিরাপত্তা পাবেন, তিনি রাজনীতিতে পুনর্বাসিত হবেন, তার দলকে আরও গণতান্ত্রিক করবেন, যেসব সমস্যা আছে, যেসব অভিযোগ আছে, চাঁদাবাজি তারজাবাজি, এগুলোর বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন এবং তিনি বাংলাদেশের মানুষের কাছে প্রিয় ব্যক্তি হিসেবে হয়ে উঠবেন। তার একটা রাজনৈতিক পরিচয় পাবে, তিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান, আমি সেই আশা করি তার কাছে। ধন্যবাদ জনাব জামান সাহেব, আপনাকে ধন্যবাদ। শামীম ভাই আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আজকে অনেকগুলো বিষয়ের মধ্যে একটি হচ্ছে মুক্তিযুদ্ধ। আমরা চাই না কি মুক্তিযুদ্ধকে অপমান করুক বা অবমাননা করুক, এবং আগামীতে আসুক অ্যাটলিস্ট যারা বাংলাদেশটাকে তাদের আত্ম উৎসর্গের বিনা আমাদের কাছে রেখে গেল, প্লিজ তাদেরকে সম্মান করুন। দলীয় বৈষম্য ক্রিয়েট করবেন না তাদের জন্য, অ্যাটলিস্ট এটা আমার রিকোয়েস্ট থাকবে। এবং আজকের প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস যাতে জানে, সেই বিষয়ে আমরা সবাই মিলে, আমরা সবাই ঐক্যবদ্ধ, ইনক্লুডিং বাবা মা, আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে শেখান, বোঝান, জানান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। এবং আমরা আশা করছি জনাব তারেক রহমান সাহেব সুন্দরভাবে দেশে যাবেন, দেশের দায়িত্ব নেবেন, দেশের ভালো করবেন, দেশের মঙ্গল করবেন, এবং বাংলাদেশের মানুষের যে আশা ওনার প্রতি, যে ডিমান্ড, সেটি ফুলফিল করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।